আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে আমি ইলিয়াস হোসেন বলছিলাম। আপনাদের সবাইকে আমাদের এই ধারাবাহিক লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা আজকে কোন দেশটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর আমাদের সঙ্গে সে কে থাকবেন এটা আপনারা অবশ্যই জেনে গেছেন। ইতিমধ্যে আমি দক্ষিণ কোরিয়া থেকে সংযুক্ত হয়েছি, আর আমার সম্মানিত অতিথি তিনি ইউরোপের সেনজনভুক্ত দেশ ইটালি থেকে সংযুক্ত হয়েছেন আপনাদের সঙ্গে আড্ডা এবং আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এবং ইটালির এ টু জেড সম্পর্কে জানানোর জন্য। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচয় করে দেওয়ার আগে এবং মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি বিনীত অনুরোধ জানাচ্ছি। সেটা হচ্ছে হলো যদি আমাদের কথা সাউন্ড প্লাস আমাদের ক্যামেরা ঠিক থাকে, আপনারা যে কেউ একজন আমাদেরকে যদি কমেন্ট করে জানাতেন তাহলে আমরা নিশ্চয়ই উপকৃত হতাম। আর যিনি আমাদের এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি কেউ একজন কমেন্ট করে জানান যে আমাদের কথাগুলো ক্লিয়ার আছে কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন অথবা আরো একটু পরে সময় সুযোগ করে লাইভটি দেখবেন অথবা আরো পরে যারা লাইভটি শেষ হওয়ার পরে দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখছি। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে এখন আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচিত হব। আমাদের সম্মানিত অতিথি জনাব সাবিনা ইয়াসমিন, তিনি ইটালি থেকে সংযুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি সাবিনা ইয়াসমিন। জি, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের রফিক ভাই আমাদেরকে জানিয়েছেন যে সম্পূর্ণ ঠিক আছে আপাতত। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি শেষ পর্যন্ত থাকবেন। আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হলে আপনি আমাদেরকে মাঝে মাঝে কমেন্ট করে জানাবেন। জি সাবিনা ইয়াসমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকের এই দিনটা আপনি আপনার ছুটির দিনে যদিও তারপর আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের দর্শকদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। তো যে প্রশ্নটাই আমি আপনাকে করতে চাই সেটা হচ্ছে হলো আপনি প্রথমে আপনি যেহেতু ইতালিতে আছেন, আপনার থেকে আমরা জানবো মূল কথাগুলো এবং আসল তথ্যগুলো আমরা জানতে পারবো বলে আমরা আশা রাখি। তো আমরা সর্বপ্রথম যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে হলো আপনি কবে কিভাবে ইতালিতে গেলেন, এই বিষয়টা যদি আমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে জানাতেন, এবং আপনি ইতালির কোন শহরে আছেন এটা একটু যদি জানাতেন। ধন্যবাদ। আমি ইতালিতে এসেছি 2017 সালে জি ফ্যামিলি ভিসাতে। জি আমার হাজবেন্ড ইতালিতে এসেছে উনি 2012 সালে। জি উনি এসেছিলেন কৃষি ভিসাতে আর কি, হুম, যেটা ফ্লুসি, ওটাতে এসেছিলেন। তো আমি এসেছি 2017 সালে। এই তো 17 আচ্ছা। সাল থেকে এখন অবধি এই তো রানিং 9 ইয়ার্স চলে। তার মানে আপনার 9 বছর অতিবাহিত হয়ে গেছে অলরেডি। না, রানিং 9 বছর, 8 বছর শেষ হয়ে গিয়েছে। 8 বছর শেষ চলে। হয়ে গেছে, তার মানে হ্যাঁ, আপনার থেকে, আপনার অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, যেহেতু দীর্ঘ একটা সময় আশা আপনি করা যায় ইতালিতে। যতটুকু জানি জানানোর জি জি চেষ্টা করব যেন মানুষ উপকৃত হতে পারে। রাইট। আমরা আসলে মানুষদেরকে জানানোর জন্যই মূলত আমাদের এই অনুষ্ঠানটা। আসলে অনেকেই যে দেশে যেতে চায় না, তৃতীয় না, একজন মাধ্যমের মাধ্যমে। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। হাতে একটা জি স্মার্টফোন থাকলেই কিন্তু আমরা দেখা যায় যে ChatGPT বা AI তে ঢুকে আমরা অনেক ইনফরমেশন জানতে পারি। জি জি অনেকে হয়তোবা ইগনোর করবে যে না এসব কিছু তো আমরা ইনফরমেশন গুলো তো এমনিতেই জেনে যাব। তো এমনিতে জানা রাইট। আর বাস্তব অভিজ্ঞতা থেকে জানার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। জি 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 রাইট। তাহলে আপনার নিশ্চয় আপনার বেবিরা রয়েছেন সেখানে, তাই না? আমরা যেটা জানতে পারছি। আমরা ধারাবাহিকভাবে আসবো এর মধ্যে ইনশাল্লাহ আপনার পারিবারিক জীবন আমরা জেনে যাব। তো যেটা হচ্ছে হলো আসলে মূল কথা এখন চলে আসি, ইটালিতে আসলে যাওয়ার মাধ্যমটা কি, মানে কোন কোন মাধ্যমে যাওয়া যায়? বাংলাদেশ থেকে যেহেতু আমরা বাংলাদেশি, আমরা আমাদের বাংলাদেশিদের নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কিভাবে যেতে পারে এই ইটালিতে, বা কোন কোন মাধ্যমে যেতে পারে? ইতালিতে আসতে গেলে যে বৈধভাবে যে ওয়ে গুলো, অবৈধভাবে তো জি আছেই, বৈধভাবে যে ওয়ে গুলো আছে তার মধ্যে আছে হচ্ছে ট্যুরিস্ট ভিসা আছে, আপনার স্টুডেন্ট ভিসা আছে, যেটা আপনার ফ্লুসি, এটাকে বলে হচ্ছে ওয়ার্ক পারমিট, কৃষি ভিসা বা হচ্ছে, জি হ্যাঁ কৃষি ভিসা। দেন আছে হচ্ছে ফ্যামিলি ভিসা আছে। জি জি
আর মূলত অনেকে জি জি বলেন। হ্যাঁ, এই তো এগুলো হচ্ছে বৈধ ওয়ে। বৈধ বৈধ বৈধভাবে হয়ে আসতে গেলে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বৈধভাবে আসতে গেলে এভাবে আসতে হবে। তো মূলত ফ্যামিলির মূলত মধ্যে বাংলাদেশ। দেখা যায় বাংলাদেশীদের জন্য হ্যাঁ, হ্যাঁ এই জি জি যে ৩ বছর চলে গেল, এটা সম্ভবত জি জি ২০২২ সালে একটা ডিক্লেয়ার আসছিল। এটা যখন জি বৈধভাবে সরকার আনে লোকজন, এটা যেমন ৫ লাখ বরাদ্দ থাকে, এই ৫ লাখ কিন্তু জি শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে না। এটা জি জি ২০ এর দেখা যায় যে এটা ২৭ টা না ৩৫ টা যাই হোক এরকম একটা উম মানে কান্ট্রি সারা থেকে বিশ্ব যেটা থেকে ২৭ সারা হ্যাঁ, 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 সারা সারা বিশ্ব বিশ্ব থেকে হ্যাঁ বলতে হ্যাঁ গেলে যে যারা আসতে ইচ্ছুক এখান থেকে জি একটা পার্সেন্টেজ থাকে আমাদের বাংলাদেশীদের জন্য। এই ৫ লাখ যে জি শুধুমাত্রই আমাদের বাংলাদেশী আসবে ব্যাপারটা এরকম না। এবং মানে হ্যাঁ, মানে ইটালি সরকার ৫ লাখ লোক তার দেশে নিবে বা শ্রমিক নিবে, টোটাল ৫ লাখ, কিন্তু এই ৫ লাখই যে আমাদের দেশ থেকে বরাদ্দ হবে এটা না, আমাদের দেশের জন্য আলাদা একটা কোটা আছে, যেটা আপনি হয়তো কোটা বলতে আছে। চাচ্ছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো আর সে যেটা মূলত জি জি টুরিস্ট ভিসা যেটা, টুরিস্ট ভিসাতে জি হচ্ছে আম যেভাবে এপ্লাই যে করে কেউ এটা হচ্ছে দিতে পারে। হ্যাঁ, আমি আমি যেটাতে টু- হচ্ছে আমি ট্যুরিস্ট বিষয় নিয়ে আপনার সঙ্গে পরে আলাপ করতেছি। আমি আচ্ছা, প্রথমে আলাপে যাবো হচ্ছে হলো মূলত আমাদের যে সমস্ত ভাইরা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চায়, কোন কোন ভিসা ভাই, যেমন কৃষি, আপনি বলছেন যে কৃষি ভিসা, আর কোন কোন ভিসা জনপ্রিয় বা কোন কোন একটা ভিসা সহজে প্রবেশ স্পন্সর, করা যায়? এটাকে স্পন্সর বলে। এটা আচ্ছা ভিসার আচ্ছা যে আচ্ছা ২ টা ধরন, জি একটা ফ্লুসিতে ২ টা ধরন থাকে। একটা হচ্ছে স্পন্সর, জি জি একটা হচ্ছে কৃষি ভিসা। তো কৃষি ভিসা জি যেটা সেটা হচ্ছে সিজনাল ভিসা। জি মানে জি জি ধরেন আমি হয়তোবা কৃষি কাজ করি, আমার ক্ষেত খামার আছে, আমি এখানে লোক আনবো ৬ মাসের জন্য। তো ৬ মাস পর দেখা যাবে তাদেরকে রিটার্ন পাঠাতে হবে। মানে আমাদের হ্যাঁ 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 চুক্তিটা এরকম থাকে। তো জি জি এটা হচ্ছে সিজনাল ভিসা, এই ভিসাটা। জি আর যেটা স্পন্সর, ওই ভিসাটা হচ্ছে আসার পরেই তার ডকুমেন্টস হয়ে যাবে। মালিক যদি সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু জি জি দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের এখানে স্পন্সর বিষয়টা কারা দিতে পারে? আগে কৃষি বিষয়টা একটু ব্যাখ্যা করেন, মানে কৃষি বিষয়টা নিয়ে কিভাবে যেতে পারবে? আসলে এই যে ভিসার প্রসেসিং, এই জি জি প্রসেসিংটা আমরা যত আ আমি এখানে ইতালিতে ৯ বছর আছি। আমি জি কিন্তু এখানে চাইলেই কিন্তু কাউকে আনতে পারব না। কারণ আমাদের জি জি সিস্টেমটা ঐরকম হয়ে গেছে। আমাদেরকে জি লোক জি ধরতে হবে। আমাদেরকে জি দালাল ধরতে হবে, যেটা খাঁটি বাংলায় বললে দালাল খাঁটি শোনা যায়। বাংলা শুনতে একটু বা তৃতীয় তিতকুটু মাধ্যম। লাগে। হ্যাঁ, জি হ্যাঁ। এটাই হচ্ছে একটা মাধ্যম। এটা ছাড়া কিন্তু আপনি এই ভিসাগুলোর এপ্লাই করতেই পারবেন না। এটা আপনাকে হ্যাঁ হ্যাঁ লাগে। হ্যাঁ। এটাই যদি একটু সংক্ষেপে বলতেন যে আসলে এর প্রসেসটা কি? এর প্রসেসটা হচ্ছে যখন সরকারিভাবে একটা ডিক্লারেশন আসবে, দেন একটা ডেট দিবে। জি যে এই জি ডেটে হচ্ছে আমার কৃষি বিষয়গুলোর সকালবেলা সকাল ৯ টায় সাধারণত দেয় যে এটা হচ্ছে ওয়েবসাইটে এটা ফর্ম ফিল আপ করতে হবে। যারা এটার কাজ করে তারা তো আগে থেকেই সবকিছু উম ফিল আপ করে রাখে। দেন ৯ টা বাজার সাথে, সাথে এটা জি গ্যাট করে একেকটা সাবমিট করে দেয়। এটা হচ্ছে জি 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 কিস আর অন্য আরেকদিন থাকে, ২ টা ডেটই কিন্তু একদিন থাকে না। যেমন একদিন থাকে কৃষি ভিসা, আরেকদিন থাকে স্পন্সর ভিসা। জি জি তো স্পন্সর ভিসার ফ্যাসিলিটি হচ্ছে যে এখানে আসার পরে তাকে আর অবৈধ হতে হবে না। তার ডকুমেন্টসটা হয়ে যাবে যদি আমি মালিক আমি আমি ঠিকঠাক জানতে চাচ্ছি যে স্পন্সরটা কারা করে? স্পন্সরটা মানে মালিকে করবে। ও এখান থেকে আচ্ছা আচ্ছা মালিক আচ্ছা খুঁজতে হবে। যারা হচ্ছে ও দালাল থাকে উনারা মালিক কালেক্ট করে। ও যাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাধ্যমে আসবে, যারা জি এই আ আদম ব্যবসা করে মূলত, দালালটা একটু জি বেশি জি জি কটু শোনা যায়। যারা জি আদম জি ব্যবসা করে তৃতীয় উনারা মাধ্যম বলতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ। তো ওনারা হচ্ছে এই মালিকগুলো উনারা আগেই কালেক্ট করে রাখেন। জি 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 আহ, এটা তার হচ্ছে মানে হ্যাঁ সে স্পন্সর ভিসাটা মূলত মালিক দিক থেকে নিয়েই বা ওইখানে অবস্থানকারী যে স্পন্সর সমস্ত হোক এবং কৃষি ভিসা হোক এবং কৃষি বিষয়। স্পন্সর ভিসা হোক, এটা কিন্তু মালিককেই তার আগে লেটারটা পাঠাইতে হবে। মানে হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ মালিক সিলেক্ট করতে হবে। হ্যাঁ 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 এটা কৃষি আচ্ছা হোক আর আচ্ছা স্পন্সর হোক। এটা এরকম হ্যাঁ, হয়েছে। অর্থাৎ আর মালিক নির্ধারণ করে এরপরে হ্যাঁ, এরপরে কি ইটালি যে সরকার একটা একটা যেখানে একটা লেটার নির্ধারিত ডেট দিবে, সেই ডেট অনুযায়ী হলে অ্যাপ্লাই করতে হবে। এপ্লাই করতে হবে, দেন ওয়েট করতে হ্যাঁ হবে বসে। এটা একটা লং প্রসেস। এটা চাইলেই হ্যাঁ কিন্তু হ্যাঁ হবে না। এটা হ্যাঁ বসে থাকতে হবে, ওয়েট করতে হবে। দেন দেখা যাবে যে না একটা করে আসতে ভিসা উঠতে শুরু হইছে। এত সালের হুম হুম ভিসা। হুম। এখন যেমন ২০২৩ সালের ভিসাগুলো এখনো ২ একটা করে উঠতেছে।
এটা ও সময় আচ্ছা আচ্ছা। সাপেক্ষ, মানে মিডল ইস্টের মতো হয় না যে ওরকম হুম। হয় না যে আমার পাসপোর্টের উপরে সিল সাপোর্ট মেরে দিয়ে দিবে, এটা না। তার এখানে মানে হচ্ছে তার মানে ওইখানে যারা আমাদের বাংলাদেশিরা আছে বা তৃতীয় মাধ্যম বলতে পারি, ওনারা বিভিন্ন মালিকদের থেকে মানে অনুমতি সাপেক্ষে একটা স্পন্সর ভিসা হোক বা কৃষি ভিসা হোক, সেগুলো নেয়। নেওয়ার হ্যাঁ হ্যাঁ পরে যে বাংলাদেশে পাঠিয়ে দেবে বিষয়টা এমন না। আবার ইতালি সরকার যখন একটা নির্ধারিত ডেট দিবে, সেই ডেট অনুযায়ী তাকে এটা যেহেতু সাবমিট করতে হবে। মালিকের অনুমোদন আছে, তাহলে সেভাবে সে আবেদনটা করতে হবে। আবেদন হ্যাঁ, করার পরে এবারে ইতালি সরকার একটা অনুমতি দিবে, সেটা এটা লং প্রসেস, যাচাই এক বাছাই বছর হতে হবে পারে। যে মালিকটা জি। ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা তার। কারণ হ্যাঁ। একজন মালিক যে, আমি যে, ধরেন আমি মালিক, আমি যে লোকটা হুম, আনবো এখানে অনেক বিষয় আছে, জি, আমার ট্যাক্স পাগারের বিষয় আছে, যে একটা জি। এই ট্যাক্স গুলো তার ঠিক মতো, ট্যাক্স ভ্যাট গুলো তার আছে কিনা, দেয়া আছে কিনা, হ্যাঁ। তার সমস্ত কিছু তার ঠিকঠাক আছে কিনা, তার উপরে ডিপেন্ড করে তারা মানে ওই এটাকে নলস্তা বলে, ওটা বের হ্যাঁ, হয়। নুলুস জি, জি, হুম জি। হুম হ্যাঁ, অর্থাৎ হচ্ছে হলো সরকার অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও যে মালিকের থেকে অনুমোদন পেপারসটা নেওয়া হয়েছে, সে মালিকের বাদ বাকি সব ডকুমেন্টস ঠিক আছে কিনা, সে ডকুমেন্টস এর ক্ষেত্রে মালিক ঠিক মতো ট্যাক্স পে করে কিনা, বা আদারওয়াইজ যে সে ওই ইতালি সরকারের যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলো সে ফলো করছে কিনা, যদি না করে তাহলে এই মালিককে ভিসা দেওয়া হবে না, বা এই মালিকের দেয়া এটা হবে না। হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। এটা আপনাকে একটু থামাই। শুধু দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন বা এই মুহূর্তে যে যারা সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আপনাদেরকে বিনীতভাবে একটু অনুরোধ করবো, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন বা লাইভ শোটি দেখছেন, এটি মূলত সবার উপকার স্বার্থে। এই জন্য আপনি আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, আপনারা লাইভ শেয়ার করে দিবেন অন্যের স্বার্থে, অন্যের উপকারের স্বার্থে। আর যারা আপনারা কমেন্টস করছেন, আমরা কমেন্টস গুলো সবগুলোই দেখতে পাচ্ছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের লাইভ চলাকালীন 30 মিনিট পরে আমরা আপনাদের লাইভ কমেন্টস গুলো পড়ে পড়ে জানাবো, এবং প্রত্যেকের কমেন্টস এর জবাবে আমরা দেওয়ার চেষ্টা করবো, সেটা হোক পজিটিভ, হোক নেগেটিভ, হোক অনুষ্ঠানের পক্ষে, হোক অনুষ্ঠানের বিপক্ষে, অথবা যে কোনো প্রশ্ন আমরা আমাদের অতিথির মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করবো। আপনারা কমেন্টস করতে থাকুন আর অনুষ্ঠানটি দেখতে থাকুন, আর দয়া করে একটু শেয়ার দিয়ে দিন। তো এই পর্যায়ে আমরা জানতে পারলাম যে আসলে ইতালি থেকে ভিসাটা কিভাবে বের হয় বা নেওয়া হয়। তো, যদি মোটামুটি একজন যার জন্য ভিসাটা প্রসেস করা হবে বা যার জন্য ইতালি থেকে ভিসাটা অনুমোদিত হবে, সে প্রার্থীর কি যোগ্য থাকতে হবে এই ভিসাটা পাওয়ার ক্ষেত্রে? আহ, এখানে যে একাডেমিক কোয়ালিফিকেশন হাই হতে হবে ব্যাপারটা এরকম না। তা এখানে নয়। হচ্ছে হ্যাঁ, তার হ্যাঁ। পাসপোর্টের 6 মাস মেয়াদযুক্ত পাসপোর্ট ভ্যালিড থাকতে থাকতে হবে। জি, জি। হ্যাঁ, আর বয়স 18 বছর, তো ডেফিনেটলি তার বয়স 18 বছর লাগবে। হুম, 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 আবার হুম। কিনে নিস আচ্ছা, অর্থাৎ 18 বছর থেকে হলো শুরু। আর নর্মালি আমরা যখন একটা পাসপোর্টে সাবমিট করব হুম, আদম ব্যবসায়ীর কাছে, যে আমরা এই এই কাগজগুলো, মানে এই লোকগুলো আমরা আনতে চাই, তো অনেক ক্ষেত্রে হুম, দেখা যায় আমি যদি কৃষি ভিসা দিই, তো কৃষি ভিসার ক্ষেত্রে দেখা যায় তাকে আমার 300 ইউরো পেইড করতে হয়। হুম, হুম, হুম। আম, আর আবার আমি যদি স্পন্সর ভিসা দেই, যে জি, কাগজ জি। ওঠানোর জন্য, এই পেপারসটা ওঠানোর জন্য আমাকে 500 ইউরো পেইড করতে হবে, এবং ক্ষেত্রভেদে এটা কিন্তু অনেক বেশিও হয়ে থাকে। আর যে এমনি ইতালি সরকার নির্ধারিত একটা ফি আছে না? এটা এপ্লাই করার জন্য মূলত মনে হয় না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেরকম কোনো ফিস লাগে। আচ্ছা, 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 আচ্ছা। এটা সম্পর্কে আমার অত আচ্ছা, বেশি আইডিয়াটা নেই। কিন্তু উনারা হ্যাঁ, যেটা নেয় সেটা হচ্ছে যে আদম ব্যবসায়ী, উনারা তো ব্যবসাই করে। উনাদের এটা হচ্ছে জি, জি, লোক আসলেও লাভ, না আসলেও লাভ। কিন্তু জি, জি, আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয়, জি, ধরেন আমি হয়তো ২ জনের হয়ে এপ্লাই করলাম। এপ্লাই জি, করতে জি, কিন্তু আমার একটা টাকা লাগবে। জি, আমি আমি কিন্তু আমার নিজের আমি এটা কিন্তু আমার ব্যবসা না যে আমি এখানে ইনভেস্ট করব। রাইট। হুম, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমি যে টাকাটা তার লাগে, আম ধরেন ৩০০ ইউরো যদি কৃষি ভিসা হয়, কৃষি ভিসাতে ৩০০ ইউরো কনভার্ট করলে তো অনেক হয়ে যায়। যা প্রায় আসে বাংলাদেশি কাছাকাছি টাকা, এক কথা ৫০,০০০। বাংলাদেশি হ্যাঁ, টাকা হ্যাঁ, যা আসে। জি, জি। যা আসে। আর যেহেতু ৫০০ ডলারের ইউরো রেট যদি আপ ডাউন হয়, এই জন্য আপ আমরা ডাউন নির্দিষ্ট করে, ভাবে এটা বলতে পারবো এক্সাক্ট না। আসলে বলা যায় হ্যাঁ, না যে বলা কত যাবে না। আসে। রাইট। হ্যাঁ, হ্যাঁ। হুম, তো এই টাকাটা দেখা যায় যে অনেক সময় আছে যে এটা দিতেই হবে। এটা যেই ভিসা, যেখান থেকেই আপনার ভিসাটা তারা এপ্লাই করুক না কেন, যত আত্মীয়স্বজন হোক, এটা তাদেরকে দিতেই হবে। কারণ কেউ কিন্তু
যেমন আমাদের মতো যারা শান্তশিষ্ট মানুষ, যে আমরা চুপচাপ, আমরা সংসার করব, আমরা এটা করব, আমাদের কাজ বাজ নিয়ে ব্যস্ত, আমরা এইসব আদম ব্যবসার মধ্যে যাব সে- না। তো যে সেটা হ্যাঁ, আলাদা, জি জি জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তার মানে যারা তার ব্যবসা মানে করে তারা কিন্তু আবার দেখা যায় যে অনেকে আবার এটাকে ইনভেস্ট করে অনেকে। যে না, ঠিক আছে, আমি তো এটা ব্যবসা হিসাবে নিয়েছি। তাহলে আমি এই জি জি কাগজটা জমা দেই। এটার আমি ৩০০ ইউরো আমি দিয়ে দেই। ইন ফিউচার যখন তার পেপারসটা বের হবে তখন আমি তার ওই ভিসা থেকে আরকি সেটা সে ওইভাবে করে মিনিমাইজ করে নিবে। জি। এটা তার মানে এরকম আমরা, কিন্তু। জি, তার মানে আমরা এই প্রশ্ন থেকে সারমর্ম বুঝতে পারলাম এটা যে ইতালিতে যদি বিশ্বস্ত কোনো ব্যক্তি থাকে, সে আপনার জন্য চাইলে বিভিন্ন মালিক এপ্লাই খোঁজ করতে করে, পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাপ্লাই করে দিতে পারে। কিন্তু অনুমোদন দেওয়া না দেওয়া সেটা ইতালি সরকারের উপর নির্ভর করবে, সে পর্যন্ত নির্ভর করে। আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা মূলত করতে আমরা এটা হবে। জানতে পারলাম, হ্যাঁ হুম, হ্যাঁ। হুম, তার মানে তার মানে এর জন্য আপনাকে মাস্টার্স, অনার্স বা কোনো একাডেমিক সার্টিফিকেটের না, প্রয়োজন না। হবে না। এখানে একটা কথা আসলে বলে রাখা ভালো। যখন ভিসা জি জি হয়, হওয়ার পরে কিন্তু জি অবশ্যই ভাষা শিখতে হবে। সেটা হতে পারে অনলাইনে বিভিন্ন কোর্স আছে, তাদেরকে ওই কোর্সটা শিখতে হবে। জি তারা আসবে। আসার পরে এখানে জি কিন্তু একটা কাজ পেতে, জি জি নরমাল চলাফেরা করতে যেহেতু এখন অনেক বাংলাদেশী আছে, কিন্তু আমরা যখন জি জি এসেছিলাম তখন কিন্তু এত ছিল না। জি এখন জি জি বাংলাদেশী আপনার যতই থাকুক না কেন, আপনার কাজের জন্য কিন্তু একজন বাংলাদেশী আপনাকে প্রতিদিন হেল্প করবে না। আপনারটা রাইট। কিন্তু আপনাকেই করতে হবে। তো জি সেই জি হিসাবে এখানে আপনাকে ভাষাটা কম্পালসরি শিখতেই হবে। জি আম যেমন হচ্ছে আপনি আসলেন, কৃষি ভিসাতে আসলেন জি এখানে। আসার পরে জি কিন্তু আপনি এখানে অবৈধ হয়ে যাবেন। জি উম এই অবৈধ লোককে বৈধ করার জন্য এটা ৭ বছর, ৮ বছর, ৬ বছর পর, পর একটা সানাতারিয়ার ডিক্লারেশন দেয়। তো জি জি। ওই সানাতারিয়ার আমরা ডিক্লারেশনে আমরা 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 বৈধ অবৈধ প্রশ্নটা একটু ধারাবাহিকভাবে আসবো। আমি এখন জানতে চাচ্ছি যে প্রশ্নটা সেটা হচ্ছে হলো, তার মানে ইটালির ভিসা পাওয়ার জন্য মানে আলাদা কোনো যোগ্যতা লাগবে, শিক্ষাগত বিষয়টা এমন নয়। না, 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 মূলত না। হলো তার, আলাদা কোনো যোগ্যতা লাগবে না। হ্যাঁ, কিন্তু যেহেতু আমি যে দেশে যাব, শ্রমিক হোক বা অন্য যে কোনো কাজ হোক, আমি যদি সে দেশে ভাষাটাই না জানি, আমার চলাফেরা, আমার কাজকর্ম আমি করবো কিভাবে? মূলত এটাই। হ্যাঁ, সেটা যে দেশে হোক, আমার কোরিয়াতে একই সে সিস্টেম। যেটা যে দেশেই হোক না কেন। হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ, জি, হ্যাঁ। ভাষা না পারলে তার ডিমান্ড কম, হয়তো সে কাজ পাবে কিন্তু ওইভাবে ডিমান্ড মানে ভ্যালুয়েবল কোনো কাজ পাবে না, আমার যেটা ধারণা, তাই না? তো হ্যাঁ, আরেকটা এখানে বিষয় হচ্ছে হলো, বাংলাদেশীদের জি আন্ডারে কিছু, কিছু কাজ আছে যেগুলো আসলে বাংলাদেশীরাই এটার হ্যাঁ, রাজত্ব করছে মালিক, বলতে গেলে। আ জি হ্যাঁ, জি হ্যাঁ, হ্যাঁ। সেখানে কৃষিক্ষেত্র আছে, যারা কৃষিকাজ জি করে। আ জি মালিক আছে বাংলাদেশী প্রচুর এখানে এখন। এছাড়া জি আলিমেন্টারি বলতে ছোট, ছোট সুপার শপ গুলো আছে না? ছোট, ছোট যে জি 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 দোকানগুলা, মুদি দোকান আমরা যেটাকে গ্রোসারি বলি গ্রোসারি আইটেম। সবকিছু, বা গ্রোসারি হ্যাঁ শপ গুলা। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রোসারি শপগুলা বাংলাদেশীদের আন্ডারে, বাংলাদেশি, ইন্ডিয়ান এদের আন্ডারে। তার এই তার মানে সেক্টর আমাদের গুলো আসলে বাংলাদেশি ভাইয়েরও বাংলাদেশীরা অনেকেই প্রচুর। প্রতিষ্ঠান গড়ে তুলেছে এইখানে। আবার ফিলিং স্টেশন গুলো আছে তো, বাংলাদেশে যে ফিলিং হ্যাঁ স্টেশন গুলা, হ্যাঁ এই হ্যাঁ ফিলিং হ্যাঁ হ্যাঁ। স্টেশন গুলাতেও প্রচুর বাংলাদেশী কাজ করে আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এদের তার মানে মালিকও তার আছে। মানে বাংলাদেশি মালিকদের কাছেও কাজ করার সুযোগ আছে আর কি। সেক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাটা পারলে হবে কিন্তু। ডেফিনেটলি জি জি আহ, সেই রিmuneration অনেক কম পাওয়া যায় কাজ করলে। জি যেমন অনেকে আছে যে ডকুমেন্টস নাই, হয়তো বা লিবিয়া দিয়ে আসছেন, বা জি জি। অন্য কোনো দেশ দিয়ে আসছেন, তো সে তো অবৈধ কাজ হবে। সেক্ষেত্রে দেখা যায় যে সে আম, ওই সাবিনা যোগ্যতা ইয়াসমিন, আপনি বোধহয় আটকে ওয়ার্ক। গেছেন নেটের আপনার কথা স্পষ্ট আসতেছে এবং আপনি বোধহয় আটকে গেছেন একটু, আপনার নেটের মধ্যে একটু প্রবলেম দেখা যাচ্ছে, তারপরেও একটু, হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, প্রিয় দর্শক মন্ডলী, আমাদের সাবিনা ইয়াসমিন সম্ভবত নেট নেট সমস্যায় পড়েছেন। তো এর মধ্যে আপনারা যারা অনেকগুলো প্রশ্ন করেছেন বা কমেন্টস করছেন, এর মধ্যে আমি সাবিনা ইয়াসমিন আবার নেটে সংযুক্ত হতে হতে আমি আপনাদেরকে বলে দিই কারা কারা অলরেডি আমাদের এখানে কমেন্টস করেছেন। হ্যালো, রফিক ভাই কমেন্টস করেছেন, সাদ্দাম হোসেন কমেন্টস করেছেন, হ্যাঁ জি, সাবিনা ইয়াসমিন আপনি মাঝে যে নেট সমস্যার কারণে হয়তো একটু প্রবলেম ছিলেন। তো শুধু দর্শক মন্ডল, আমরা আবার অনুষ্ঠান ফিরে ফিরে আসতে পেরেছি। আহ হ্যালো, জি। তো মূলত আসলে আমরা আহ, এখন মূলত যে বিষয়গুলো খুবই সচরাচর আমাদের বাংলাদেশি ভাইয়েরা পেয়ে থাকে বা যে
পাওয়ার পরে যে ওইখানে যাতায়াত করতে পারে সেই ভিসার মধ্যে সিজনাল ভিসা বা কৃষি ভিসা যেটাকে বলে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এর মধ্যে আপনাকে একটা প্রশ্ন করি যে এই ভিসাটা বের হওয়ার পরে যদি আমাদের সেই বাংলাদেশি ভাইটা সেখানে তার লাক ফেভার করে এবং সে যদি যেতে পারে, তাহলে যেই মালিকের আন্ডারে ভিসাটা বের হয়েছে সে কি সেই মালিকের আন্ডারে কাজ করবে নাকি তার যাওয়া পর্যন্ত কাজ শেষ? এটা যদি আমাকে একটু ব্যাখ্যা করে বলতেন। না না, সে তো সেই মালিককে খুঁজেই পাবে না বা দেখাই করাবে না। অনেক সময় তার মানে আমাদের তার দেশে মানে আমি যারা, আপনাকে এখানে একটু যোগ করি, তার মানে মূলত ভিসাটা বের করাটা হলো মূল, আর ওইখানে যাওয়াটা হলো মূল সাবজেক্ট, কিন্তু যাওয়ার পরে আপনি ওই মালিকের আন্ডারে কাজ করবেন বিষয়টা এমন না। না না হ্যাঁ, না, যদি ওই মালিকের আন্ডারে অনেক কাজ না সময় করে দেখা থাকে যায় তাহলে যদি সে থাকবে স্পন্সরে কিভাবে অনেকে ব্যাখ্যা আসে, দিতে। না না, জি। স্পন্সরে যদি আসে তাহলে সেই মালিকের আন্ডারে হয়তো ১-১.৫ বছর কাজ করে বা ১ বছর ৬ মাস কাজ করে, এটা তার ইচ্ছা। কিন্তু মূলত হ্যাঁ। ভিসাটা বের হওয়া পর্যন্ত এদের কার্যকলাপ থেকে এদেশে আসা পর্যন্ত, আচ্ছা 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 এছাড়া আচ্ছা। এদের আর কোনো খোঁজ এ নাই। জি। এরপরে সে যদি ইটালিতে যায় তাহলে তার কাজ খোঁজার ব্যাপারে কি অবস্থা, বা সে তার আলাদা কোনো ডকুমেন্টস তৈরি করতে হবে কিনা, বা সে কোন পন্থায় থাকবে সেখানে? আসলে এখানে অনেকগুলো প্রসেস আছে। যেমন জি একজন যদি সিজনাল সিজনাল ভিসাতেও যদি আসে, সিজনাল ভিসাটা হচ্ছে কৃষি ভিসা। যদি এটাতেও যদি আসে, তাহলেও তাকে কিন্তু লেজ্জি অনুযায়ী তাদেরকে কিন্তু এখানে যে আমাদের দেশের থানার মতো যেটা আরকি কোস্তরা বলে, এখানে কিন্তু তাদেরকে দেখা করতে হয়। বিভিন্ন আ এটাকে কি বলে? আবার নন সিজনাল ভিসা যাদের তাদের তো অবশ্যই ১ সপ্তাহের মধ্যে তাদেরকে দেখা করতে হয় কোস্তরাতে। হ্যালো? হ্যালো। একটু আমার আমার একটু ডিস্টার্ব হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আমার কথা শোনা যায় এখন? হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, জি জি জি, বলেন। তার তো মানে হ্যাঁ, জি তাদেরকে দেখা করতে হয় এখানে কোস্তরাতে। তাদের পরবর্তী যে ধাপগুলো আছে পেপারস এ, যেমন যারা স্পন্সর ভিসাতে আসেন তাদের তো ডকুমেন্টস হয়ে যাবে। তাদের তো জি জি এখানে জি। আসার পর তারা তো ইলিগেল না, ইলিগেল হবে না কখনো। তারা কিন্তু এখানে নিয়ম আচ্ছা আচ্ছা অনুযায়ী তাদের সমস্ত ডকুমেন্টস গুলো হয়ে যাবে। এখানে থাকার জন্য যে আচ্ছা আচ্ছা। permesso di soggiorno, পরে permesso di soggiorno হওয়ার পরে আপনার carta di identità, codice fiscale সবকিছু হয়ে যাবে। নরমাল এক কথা ওয়েতেই। সে সে তো ইলিগেল ভাবে প্রবেশ করেনি, এই জন্য সে হুম। সমস্ত ডকুমেন্টস তৈরি করে আবার কাজ স্টার্ট করতে পারবে যে কোনো এক মালিকের আন্ডার, বিষয়টা এত এমন। তবে আচ্ছা কৃষি আচ্ছা, থ্যাংক ভিসার ইউ। ক্ষেত্রে একটু ভিন্নতা। কারণ কৃষি ভিসার জি ক্ষেত্রে ওই আসা পর্যন্তই মালিকের সাথে দেখা করানো হয় না। তো দেন জি দেখা যায় তারা আসার কয়েক মাস পরেই অবৈধ হয়ে যায়। অনেকে অবৈধ জি। হওয়ার পরে আ সম্ভবত ৬ মাস ৩ মাস যাবার পরেই তারা এটা অনেকে আছে যে এক্ষেত্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইলাম আবার বলে যেটাকে। হ্যাঁ। জি। এটাকে বলে আজিলো পলিটিকো। আবার অনেকে হ্যাঁ। আছে যে না আমি ওয়েট করি, আমি যখন ছানাতাড়ি আসবে তখন ছানাতাড়িয়া ধরবো। এই তো আচ্ছা আচ্ছা। মানে যেভাবে থাকে যে আমি এখানকার বৈধ লোক হব, এটাই। তার মানে ইটালিতে আমি আমি যে পন্থায় যাই মোটামুটি আমার টেনশন নাই, বিষয়টা কেমন নাকি? এটা তো যুদ্ধ শুরু কেবল। আচ্ছা 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 আচ্ছা, যাই আমি হোক আমরা আমরা যখন আমরা আমরা সে প্রশ্নটা আসবো। তো যাই হোক, যদি এরপরে মনে করেন সে যদি নিজে সব ডকুমেন্টস তৈরি করে অন্য মালিকের আন্ডারে কাজ করে, সেক্ষেত্রে একজন শ্রমিক ইটালির বেসিক বেসিক বেতন কত পেয়ে থাকে? আচ্ছা, ইতালিয়ান লেজ্জি অনুযায়ী পার ঘন্টা হিসাবে ৮ ইউরো। এটা হলো ইটালির সরকারের হ্যাঁ, রুলস এখানকার অনুযায়ী, আইন অনুযায়ী। হ্যাঁ। যে আইন অনুযায়ী। জি ৮ ইউরো সর্বনিম্ন। কিন্তু জি জি জি। এক্ষেত্রে যারা কৃষিকাজ করে উনারা ৬ ইউরো পান, ৫ ইউরো পান। আবার যারা অনেক আছে যে পার ডে হিসাব করে কাজ করে। মানে মান্থ জি হিসাব জি জি। করে আমি যেমন আমার হাসব্যান্ড কাজ করে পার মান্থ হিসেবে। এরকম অনেকে আহ, আছে যে পার ডে হিসাবে কাজ করে। আমি যে কয় জি ঘন্টায় জি কাজ করব আমার এত সেলারি দিবে। আবার অনেকে জি। আছে যে না আমি ঘন্টা হিসাবে কাজ করব। এটা আচ্ছা আসলে আচ্ছা। ডিপেন্ড করে। জি জি জি। তবে ওই যাদেরকে ডকুমেন্টস নাই বেশিরভাগ তারা দেখা যায় যে ৫-৬ ইউরো ৬.৫ ইউরো এরকম রেমুনারেশন এ কাজ করে থাকেন পার ঘন্টা। এক কথা আসলে আমরা ম্যাক্সিমাম যে ভাইয়েরা বা যে বোনেরা ৮ ঘন্টা বা বেসিক ডিউটি করার পরে মাসিক কত ইউরো তারা পেয়ে থাকে? আচ্ছা, এখন যেটা এটা হচ্ছে আপনি কতটুকু কাজ করবেন হ্যাঁ 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 হ্যাঁ। তার উপরে ডিপেন্ড করবে। আপনি যেহেতু কয়টা ঘন্টায় কাজ ঘন্টা বেসিসে কাজ। ঘন্টায় হিসাব করে। হ্যাঁ। হুম হুম।
জি তো নর্মালি যারা দেখা যায় যে এখন আসতেছে নতুন, যারা পুরনো, যারা জি একটা জি জি জায়গায় কাজ করতে করতে কিন্তু তাদের রেমুনারেশন আস্তে আস্তে একটু একটু করে বাড়তে বাড়তে কিন্তু অনেকই হয়ে যায়। কিন্তু জি দেখা জি যায় যারা নতুন আসতেছে তারা সর্বনিম্ন যদি পায় তাহলে কিন্তু জি। 1000 ইউরো পায়। 1100 তাদের বেসিক আসে। আচ্ছা, আমি এক কিন্তু হাজার এটা ইউরোতে বাংলা টাকা কত কত আসে বর্তমান এক রেট হাজার অনুযায়ী? ইউরোতে বাংলা টাকায় এখন আসবে 1,45,000 টাকা। আর আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। কিন্তু শুধুমাত্র আমি, যেমন আমি তো লাতিনা শহরে থাকি, জি রোমের পাশেই, জি 60 কিলো দূরে। জি তো আমি এখানকার ব্যাপারটা বললাম, কিন্তু এটা হচ্ছে জি যেমন মিলান শহর বা আরো অনেক শহর আছে, যেমন আমাদের জি রোমেতেই আছে। রোমেতে জি যেমন স্যালারি যেরকম বেশি, ওদের আবার কস্টও জি। বেশি, ওদের থাকা খাওয়া বাবদ অনেক কস্ট। আমি আমার আচ্ছা আচ্ছা। শহর হিসেব অর্থাৎ করে বললাম। শহর ভেদে আবার মানে উম, থাকা খরচটাও কম বেশি হয়ে থাকে বিষয়টা কম এরকম, তাই বেশি, না? ইনকামও কম বেশি হয়ে হুম। থাকে। শহর ভেদে যেমন আমার আহ, ইনকাম কম বেশি হবে, সেরকম থাকা খাওয়ার টাকাটাও কম বেশি হবে এটা। এটা এটা বাংলাদেশের মতোই ঢাকা শহরে যদি আমি চাকরি করি আমার হ্যাঁ একরকম হ্যাঁ হ্যাঁ খরচ হবে। হ্যাঁ। আমি যদি বিভাগীয় শহরে চাকরি করি তাহলে আমার একরকম খরচ হবে। আমি যদি জেলা পর্যায়ে চাকরি করি তাহলে আমার আরেক রকম আমরা খরচ হবে। যেটাতে থাকি বিষয়টা এটা এরকম। হচ্ছে ধরেন একটা জেলা শহরের মতো আমাদেরটা। জি জি জি। আর আমি আর আমি আর যেখানে এক- আছি এটা জেলা শহরের মতো। জি জি। আর অবশ্যই ওভারটাইম করার সুযোগ তো থাকে অন্যান্য দেশগুলোর মতো, তাই না? এখানে ও মিডল ইস্টের মতো ওরকম ওভার টাইম বলে কোনো কথা নাই হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা এখানে। যেহেতু ঘন্টা এখানে বেশি কাজ। হ্যাঁ। যেহেতু ঘন্টা বেসিস কাজ, আর হচ্ছে যে আমি একটা কাজ করি, আমার যদি ইচ্ছা হয় আমি আরেকটা কাজ করতে পারি, এটা আমার সমস্ত আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। ও, তার মানে আমি এরকম। যদি একটা মালিকের আন্ডারে কাজ করি, তার উপরে সব নির্ভর করে না। এটা আমার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। আমি না, ওনার এখানেও কাজ অনেক করলাম, সময় এরকম মালিকে বিষয়টা। না না না, এখানে কথা আছে, যেমন হচ্ছে যে হ্যাঁ। কন্ট্রাক্ট, ফুল কন্ট্রাক্ট থাকে 8 ঘন্টার, কারো 6 ঘন্টার জি জি কন্ট্রাক্ট থাকে। তো জি এই ক্ষেত্রে যে কন্ট্রাক্ট এরিয়া 8 ঘন্টা, ইতালিয়ান লেজি অনুযায়ী তো 8 ঘন্টার বেশি তো কেউ কাজ করবে না। তো জি 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 আমি জি যেহেতু এখানে একটা কন্ট্রাক্টে কাজ করতেছি, আমি কিন্তু আরেক জায়গায় জি। গিয়ে সে জায়গায় কন্ট্রাক্ট খুঁজবো না। আমি এখানে আমি এমনিই কাজ করব, কোনো কন্ট্রাক্টে কোনো আম, সরকার বা এটা যেন বুঝতে না পারে যে আমি কোথাও কাজ করতেছি আর কি। ব্যাপারটা এরকম, আমার কোনো আচ্ছা ডকুমেন্টস আচ্ছা, থাকবে বুঝতে না, আমি কাজ করছি, স্যালারি নিয়ে আসছি হাতে হাতে, ব্যাপারটা আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা কোনো আচ্ছা, বুঝতে কন্ট্রাক্টের পারছি। কাজে। জি জি, আর যেহেতু আমরা যদি এখন এরকম হয় যে আমি পার্ট টাইম কাজ করছি, তাহলে আমি আর একটা পার্ট টাইমের কন্ট্রাক্ট করতে পারি। ও এটা আচ্ছা। আবার এটা আবার যারা আপনার অবৈধ, অবৈধ বলতে আজিলো পলিটিকো যখন মারে, যারা রাজনৈতিক আশ্রয় চায়, রাজনৈতিক আশ্রয় জি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক আশ্রয় না, অনেকে জি। আমাদের দেশে কিন্তু রাজনৈতিক আশ্রয়ের প্রেক্ষাপটটা কিন্তু যায় না। হ্যাঁ উম রাজনৈতিক আশ্রয় হচ্ছে যেসব দেশে যুদ্ধবিগ্রহ আছে সেই সব দেশের ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয়টা হয়। তো আমাদের দেশে যেটা হয় এটা হচ্ছে ইকোনমিক্যাল ভাবে মানবিক যেটা থাকে ওইটা। আর হচ্ছে আচ্ছা আচ্ছা অনেকে আচ্ছা। আছে মিনোরেন্নি, বয়স কম যাদের, তাদের আবার ডকুমেন্টসটা জি খুব তাড়াতাড়ি হয়ে যায়। 18 জি। বছরের কম, অনেকে 20 বছরে এসে 18 বছরে দিয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে হ্যাঁ দেখা হ্যাঁ। যায় যে এই পেপার গুলো হয়ে যায় তাড়াতাড়ি। জি। এখন তো আমি তাদের আপনার যদি কাছে। এই যে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তারা জি যদি এভাবে যদি কাজ করে, কন্ট্রাক্টে ভালো কাজ করে এবং তাদের যদি কয়েকটা ভাষার সার্টিফিকেট থাকে, তারা কিন্তু জি অনেক দ্রুত উম, তাদের ডকুমেন্টস হয়ে যাবে। এটা কিন্তু অনেক সহায়ক যে আমি এই ভাষার আচ্ছা সার্টিফিকেট আচ্ছা। আছে, আমি কন্ট্রাক্টে কাজ করছি, সবকিছু মিলাইয়ে তার কিন্তু এটা অনেক হেল্পফুল। তার পরবর্তী ধাপগুলো অনেক কাজে জি, লাগে ভালো। বুঝতে পারছি। জি। তার মানে আমরা আসলে দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয় আমাদের আলোচনার মাধ্যমে আমাদের সম্মানিত অতিথি আমরা প্রশ্ন করে রেখেছিলাম যে ইটালির যে ভিসা প্রসেসটা কি এবং যাওয়ার পদ্ধতিটা কি এবং যাওয়ার পরে কিভাবে সে থাকবে বা যাওয়ার পরে সে মালিকের আন্ডারে কাজ করবে কিনা এবং যাওয়ার পরে সে কত বেতন পাবে, আমরা এই পর্যন্ত আলোচনা করে ফেলছি। এর মধ্যে আপনারা অনেকেই যারা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস গুলো জমা করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবার কমেন্টস গুলোই পড়ে পড়ে জানাবো এবং প্রশ্নগুলো আমরা আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে যারা লাইভটি সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে এবং আগে থেকে যারা লাইভটা দেখছিলেন আপনাদের উভয়কেই বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন অন্যদের দেখার স্বার্থে, অন্যদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সুদর্শক মন্ডলী, আমি আপনাদেরকে একটা সতর্কবাণী দেই যে আমাদের এই অনুষ্ঠান করার অর্থ এই নয় যে আমরা যে কোনো দেশের ভিসা প্রসেস করে থাকি। আমরা মূলত প্রত্যেকটা দেশ ধরে ধরে অনুষ্ঠানটা করি এই উদ্দেশ্যেই যে আপনাদেরকে
সে দেশ সম্পর্কে এ টু জেড জানানোর জন্য। এরপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি সেখানে যে টাকা বা যে অ্যামাউন্টটি খরচ করে যান না কেন, সে অ্যামাউন্ট আপনার জন্য খরচ করা ঠিক হবে কিনা, এবং সে দেশে আপনার জন্য কতটুকু উপযোগী হবে। সে দেশের বেতন কাঠামো, যাওয়া থেকে শুরু করে থাকা, খাওয়া এবং বসবাস এবং নাগরিকত্ব, এই টু জেড সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। এবং সে দেশের একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানাই। উদ্দেশ্য আমাদের একটাই, যে তিনি যেহেতু সেখানে চাক্ষুষ বা সশরীরে উপস্থিত থাকেন, তিনার চাইতে আর ভালো কেউ বলার কথা নয়। সেজন্য আমরা এমন একজন অতিথিকেই আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং আপনাদের যারা যারা প্রশ্ন করছেন, আমি সবার প্রশ্নই দেখছি। আমরা কিছুক্ষণের মধ্যেই সে প্রশ্নগুলো নিয়ে হাজির হব। যেহেতু আমাদের ইটালি ইটালি নিয়ে আলোচনা, ইটালির ক্ষেত্রে আমাদের পুঙ্খানুপুঙ্খানু মানে একটা একটা প্রশ্ন করলে এর সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমাদের আলোচনা করতে হয়। আলোচনা যদি না করি অপূর্ণ থাকে, যার কারণে আমরা 30 মিনিট পরে আপনাদের কমেন্টস গুলো পড়ে জানাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখিত, আমরা আরেকটু পরে আপনাদের কমেন্টস গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা এখনো আরো যে সমস্ত প্রশ্ন করার দরকার, সে প্রশ্নগুলোতে আমরা এখনো যেতে পারিনি। তো আপনারা কমেন্টস করতে থাকুন, বা আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে থাকুন, বা ইতালি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে থাকুন। আর যদি আপনারা সরাসরি যুক্ত হতে চান, আমার আমি ভিডিও করে দেখিয়েছি কিভাবে যুক্ত হবেন, এবং সে আজকের অনুষ্ঠানের লিঙ্কটাও পাঠিয়ে দিয়েছি, যেন আপনারা সহজভাবে লিঙ্কে প্রবেশ করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন। জি সাবিনা ইয়াসমিন, আমি এখন প্রশ্ন করব যে আমরা তো জানলাম যে সে মানে কত টাকা বেতন পাবে একজন সিঙ্গেল পার্সন, বা যদি ইটালিতে থাকে, তাহলে সে যদি 1100 বা 1000 ইউরো পেয়ে থাকে, তাহলে আমরা বাংলা টাকা হিসাব করলাম হয়তো 1,45,000 বা 1,50,000 টাকা সে পাবে। তো এর থেকে মাসিক, যেমন আমি কোরিয়াতে থাকি, আমার একটা মাসিক কাটিং আছে, সেটা হলো সরকারি ট্যাক্স, তারপরে পৌরসভা ট্যাক্স, বিভিন্ন ইয়ে থাকে, আবার আমার স্বাস্থ্য বীমা, এ সংক্রান্ত ইটালিতে কোনো কাটিং আছে কিনা মাসিক? না, আপনি এখানে কন্ট্রাক্টে কাজ করলে আপনার যার আন্ডারে কাজ করবেন সেই মালিকই আপনার ট্যাক্স ভ্যাট সব পে করবে। আর আপনি যদি জি, এখানে আপনার ডকুমেন্টস থাকে, আপনি যদি রেগুলার থাকেন জি, এখানে, তাহলে আপনার যে একটা তেসরা স্যানিটারিয়া, এটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য একটাই একটা নাম্বার। বাংলাদেশে যেমন আমরা ভোটার আইডি কার্ডের একটা নাম্বার থাকে, ঠিক ওরকম একটা নাম্বার জি, থাকে। ওইটা থাকলে জি। আপনি সমস্ত চিকিৎসাগুলোই এখানে করতে পারবেন। বেশিরভাগ তার ক্ষেত্রেই মানে আপনি তার মানে মাসিক ভ্যাট ট্যাক্স এগুলো মালিকই বহন করবে, আর স্বাস্থ্য বীমার জন্য কোনো টাকা কাটা হবে না, যেহেতু আমার একটা কার্ড তৈরি করে দেবে, সে তার জন্য আমার চিকিৎসা সেভাবেই সরকার বহন করবে। এবং এটা এটা একটা আমি তো মনে করি ভালো যে দিক। ইতালির চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক ভালো, মানে অন্যান্য সব যাক, জায়গার আলহামদুলিল্লাহ। তুলনায় খরচ কম, হ্যাঁ, এবং খরচ কম বলতে খরচ নাই বললেই চলে। যে জি, জি, মেডিসিন টুকিটাকি কেনা লাগে, এছাড়া কিন্তু সবকিছু আমি যদি এখানের এই দেশের যদি একজন বৈধ লোক হয়ে থাকি, আমার কিন্তু সেরকম ভাবে ইকোনমিক্যাল যে জি। ধকলটা, ওটা পোহাতে হবে না। আর একটা প্রশ্ন হচ্ছে হলো, যেহেতু মাসিক কাটিং নেই, বাৎসরিক কি কোনো কাটিং আছে? অর্থাৎ আমি কাটিং বলতে এটা বোঝাচ্ছি যে কোনো কর্তন আছে কিনা, বা কেটে নেওয়া হয় কিনা, বাৎসরিক কোনো চার্জ আছে? বাৎসরিক না, এটা এখানে একটা কথা আছে। এটা হচ্ছে যে আমি একটা ডকুমেন্টস, আমি যখন এখানে আসব, আমার যখন একটা ফ্যামিলি ভিসা, তো জি, এই ফ্যামিলি ভিসাতে আমি আসার সাথে সাথে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো আমি যদি আম, এখানকার, তো আমি আসার পরে 2 বছরের একটা পেরমেসিটি সৌজন্য পেয়েছিলাম। তো 2 বছর জি, পরে এটা কিন্তু আমাকে আবার রিনিউ করতে হয়। তো জি, রিনিউ জি, জি। করতে গেলে সেখানে আপনার হয়তোবা বাংলাদেশি টাকার 25,000 টাকা লাগতে পারে প্রতি 2 বছর পর পর। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তার আর তার মানে তার মানে এটা একেবারেই নাই বললেই চলে। এটা খুবই কম। আর একটা প্রশ্ন হচ্ছে হলো, যেহেতু কাটিং নাই, আমরা বেতন সম্পর্কে আলোচনা করেছি, একজন সিঙ্গেল পার্সনের ইটালিতে থাকা খাওয়া যদিও প্রত্যেকের উপর নির্ভর করবে, সে বাসাটা অনেক গর্জিয়াস ভাবে থাকবে নাকি নর্মাল ভাবে থাকবে, বা খাওয়া কি সে হাই ফাই খাবে না নর্মাল খাবে, এটা মানে নির্দিষ্ট আকারে বলা তো মুশকিল, ডিপেন্ড যেহেতু করে, এটা নির্দিষ্ট হ্যাঁ, করে বলা যায় না। তারপর কিন্তু ম্যাক্সিমাম তারপরে যারা থাকে বা সর্বনিম্ন যেভাবে খরচ করে, এটা জানতে সর্বনিম্ন চাচ্ছি। যেটা এখানে, সর্বনিম্ন যে রেটটা আমার এই শহরের, মিনিমাম জি, সর্বনিম্ন যদি কেউ থাকে 300 ইউরো, তার থাকা খাওয়া বাবদ 300 ইউরো, মানে সর্বনিম্ন। জি, জি। এর আচ্ছা, আচ্ছা। উপরে আপনার সম্ভবত রোমের এইদিকে 400, 450, 500 এরকম এক একজনের কিন্তু লেগে থাকে।
কিন্তু আমার শহরে সর্বনিম্ন এবং ৩০০-৩২ ইউরোর মধ্যে অ্যারাউন্ড এরকম একটা লাগে যে এদিক থেকে ১৫০ ইউরো, এদিক থেকে ১৬০ ইউরো, এই ৩১০-২০-এর মধ্যে ঘোরাফেরা করে। তার মানে তার মানে যদি আমি ১,০০০ বা ১১০০ ইউরো পাই, এর থেকে আমার ৩০০ বা ৪০০ খরচ যাবে, বাদ বাকিটা আমি সঞ্চয় করতে পারবো বা বাড়িতে পাঠাইতে আরো পারবো। তো আমার নিজের খরচ তো আছে, নিজের খরচ আছে হ্যাঁ, না, যাই হোক, হ্যাঁ, এটা এটা যার যার উপরে হ্যাঁ, ডিপেন্ড করবে আর নির্ভর কি। করবে, নির্ভর করবে। তবে একটা যাই হোক, ফ্যামিলি যখন চলে, একটা ফ্যামিলিতে কিন্তু অনেক খরচ। একটা ফ্যামিলি আমাদের বাংলাদেশীদের জন্য অনেক কষ্টকর কিন্তু। কারণ জি, 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 হচ্ছে সিঙ্গেল পারসন তো একজনই কাজ করে। জি, 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 আর যেমন আমার ফ্যামিলিতে কিন্তু একজন কাজ করে। এখানে কিন্তু আমার জি, ২ জি, বাচ্চা আছে, আমি আছি। এই কর্মক্ষম ব্যক্তি কিন্তু হাসব্যান্ড। তো জি, এটা জি। শুধুমাত্র দেখা যায় অনেক ইন্ডিয়ানরা কাজ করে, কিন্তু আমাদের বাংলাদেশী মেয়েরা কিন্তু কাজ করে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা কিন্তু আহ পুরোপুরিভাবে হাসব্যান্ডের উপর ডিপেন্ডেবল। এটা কিন্তু একটা ভয়াবহ খারাপ দিক আমি মনে করি। আহ, এখানে আপনাকে একটা প্রশ্ন করি, যেহেতু ফ্যামিলি সে সম্পর্কে একটু আলোচনা উঠেই গেল। তো আমি যখন আমার বৈধ কাগজপত্র বা আমি যে কোনো একজন মালিকের আন্ডারে, বা আমি যদি কোনো কাজ স্টার্ট করি, তার কাজ স্টার্ট করা মানে তো আমার পেপারস গুলো লিগেল আছে বিধায় তো আমি কাজ স্টার্ট করতে পারলাম। তো আমি একজন ব্যক্তি ইতালিতে যাওয়ার পরে কতদিন পরে ইচ্ছা করলে, অনেকে তো সিঙ্গেল থাকে না, অবশ্যই সে বিবাহিত থাকে। তাহলে বিবাহিত থাকলে যদি সে পুরুষ ভাইজন বা লোক যায়, তাহলে তার স্ত্রীকে কিভাবে কিভাবে নিবে, বা তার ফ্যামিলি নেওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই, কেন থাকবে না? এখানে যদি আমার হাসব্যান্ড যখন বৈধভাবে ছিলেন, তার হুম, নিজের একটা বাসস্থান থাকতে হবে, যে সে যেখানে হুম, থাকবেন আ এরকম হুম, কিছু আছে কিনা? আমি এসে উঠবো কোথায় আরকি? আমি তো এসে জি, জি, রাস্তায় উঠবো না। এটা কিন্তু জি, সরকারিভাবে আগে থেকেই সবকিছু করতে হয়, যে আমি সব ডকুমেন্টস গুলো আগে রেডি করতে হয়। দেন এখানে এপ্লাই করতে হয়। আমি নিজের নামে আমার বাসা নিতে হবে। তারপরে আমার যে আয়ের একটা প্রমাণ, যেমন আমি যদি এই ইয়ারলি ৮,০০০-৯,০০০ ইউরো ইনকাম করি, তাহলে কিন্তু আমি ফ্যামিলি আনতে পারবো না। মানে এটা কি সাপোজ বাৎসরিক বাৎসরিক কথা বললেন? বাৎসরিক ৮,০০০ ৯,০০০ ইউরো? বাৎসরিক হ্যাঁ, একটা, এটা এখানে একটা রেদিত্ব থাকে, যেটার উপরে হ্যাঁ, হ্যাঁ, ডিপেন্ড করে তার ফ্যামিলি আনা যায়। হ্যাঁ, হ্যাঁ, অনেকে আছে বাংলাদেশী ভাই, অনেক ভাইরা আছেন যাদের হয়তো বাংলাদেশে ৩ বাচ্চা, কিন্তু সে এখানে যেটা ইনকাম করছেন সেটা দিয়ে তার ২ জন, একজনের এপ্লাই করতে পারবেন। ওয়াইফ এবং বাচ্চা ১ জন। তো সেক্ষেত্রে সে কিন্তু ওইভাবে করেই আনে। কারণ ৩ বাচ্চার রেদিত্ব কিন্তু অনেক বেশি আসে। এখানে ইনকামটা অনেক দেখাইতে হয়। আহ, তার তো মানে বাচ্চার ক্ষেত্রে লিমিটেশন করা আছে। সব ক্ষেত্রে লিমিটেশন করা আছে। যেমন আমার যদি ইনকাম আচ্ছা, ভালো আচ্ছা, থাকে, আমি বাচ্চা ২ জন না, ৩ হ্যাঁ, জন হ্যাঁ, ৪ জন আনতে পারবো। আচ্ছা, আচ্ছা, কিন্তু আচ্ছা, এটার আমার একটা লিমিটেড একটা আছে, যে না, এই পর্যন্ত গেলে আমি ২ জন আনতে পারবো, এই পর্যন্ত গেলে আমি ৩ জন আনতে পারবো। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? সেক্ষেত্রে মানে কোনো সময়সীমা নির্ধারিত আছে কিনা, যে এত বছর থাকার পরে তারপর সে অ্যাপ্লাই করতে পারবে? না। এরকম কোনো নির্ধারিত সময় নেই। তার একটা আহ ভালো কাজ যদি থাকে, এখানে কাজের আবার চুক্তি আছে। দেখা যায় জি, যে অনেক কাজ আছে টেম্পো ডিটারমিনাতো, ইনডিটারমিনাতো। মানে একটা হচ্ছে যে যেকোনো সময় কাজ চলে যেতে পারে। ৩ মাসের হ্যাঁ, হ্যাঁ, কন্ট্রাক্ট করছে, ৬ মাসের কন্ট্রাক্ট করছে, আরেকটা কন্ট্রাক্ট আছে আজীবনের কন্ট্রাক্ট। তো যেটা হ্যাঁ, দেখা হ্যাঁ, যায় হ্যাঁ, যে অনেক লং টাইমের কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্টে অনেক বেশি মূল্যায়ন তো সব জায়গায় থাকে, যে জি, সবসময় জি, কাজ করবে। ইভেন আ আমাদের এখানে, আমাদের এখানে না, পুরো ইতালিতেই বাসা নেয়াটা অনেক টাফ হয়ে যায়। কারণ এখানে তো সরাসরি মালিকের মাধ্যমে বাসা নেয় না, এজেন্সি থাকে। তো এজেন্সির জি, জি, মাধ্যমে বাসা নিতে হয়। তো এখানে আসলে শুধু আমরা ভোগ করতেছি কষ্টটা, কিন্তু দোষটা করে গেছে আমাদের পূর্বে যারা ছিলেন তারা। জি, 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 যেমন আমি একটা বাসাতে নিচ্ছি, আমি ৫ বছরের আমার কন্ট্রাক্ট আছে বাসার। আমি ১ বছর জি, জি, বাসার ভাড়াটা দিছি, আরো ৪ বছর দেই নাই। দিব না। আমি বাসা জি, থেকেও জি, নামবো না। জি। এটা আবার অনেক আইনি প্রক্রিয়ার মধ্যে যাওয়ার মাধ্যমে যখন আমার বাসার কন্ট্রাক্টটা শেষ হবে, তখন আমি নেমে যাব। তো জি, জি। এইজন্য আরকি আহ, মালিকরা নিজেরা ডিরেক্ট বাসা দেন না। উনারা এজেন্সির মাধ্যমে বিভিন্ন ফর্মালিটিস মেইনটেইন করে বাসাগুলো দেন। তার মানে ফ্যামিলি ক্ষেত্রে যেটা আমরা হচ্ছে সারমর্ম যেটা, হ্যাঁ, সারমর্ম যেটা বুঝতে পারলাম সেটা হলো একটা নির্দিষ্ট পরিমাণ আপনার ইনকাম সোর্স থাকতে হবে, এবং একটা আপনার নির্দিষ্ট আয় থাকতে ঠিকানা হবে। থাকতে হ্যাঁ, হবে, হ্যাঁ। বাবা, হ্যাঁ, হ্যাঁ, বা একটা বাসা থাকতে হবে। এরপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে গিয়ে আপনার যত সময় লাগে, এরপরে আপনি আপনার ফ্যামিলি নিতে পারবেন।
সেটা হোক, আপনি যদি পুরুষ লোক থাকেন আপনার ওয়াইফকে নিতে এটা পারবেন, আসলে আর যদি ধৈর্য ধরতে হবে, কারণ রাইট, ফ্যামিলির রাইট, জন্য অনেকে ১ বছর, ১.৫ বছর, ২ বছর ওয়েট করে। জি, জি, এখানে তো আসলে আমাদের কারোর হাত নাই। এটা জি, প্রসেসিং জি। যেভাবে হবে আহ, ওইভাবেই মেনে নিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই দর্শক মন্ডলী, আমরা আমাদের আলোচনার এই পর্বে আমরা ফ্যামিলি কিভাবে নেওয়া যায় ইটালিতে এই পর্যন্ত এসে পৌঁছেছি। এর মধ্যে যারা আপনারা কমেন্টস করেছেন, প্রত্যেকের কমেন্টস গুলো আমি একবার জানিয়ে দিই কারা কারা কমেন্টস করছেন, কিন্তু কমেন্টস গুলো কি করেছেন সেটা আমরা আরেকটু পরে জানাতে চাচ্ছি। আমাদেরকে কমেন্টস করেছেন মোহাম্মদ রফিক, সাদ্দাম হোসাইন, করেছেন পারভেজ মাহমুদ, করেছেন জান্নাতুল ফেরদাউস, করেছেন হাসান আল মামুন, আহ, আহ, আমাদের আমাদের কমেন্টস করেছেন সিরাজুল ইসলাম, কাজী ইউসুফ, তারপরে ইমন, মুস্তাফিজুর রহমান সোহাগ, এমডি আল আমিন বিলাস, এমডি হাসান আল মামুন, শাহ আলম, তারপরে করেছেন হচ্ছে হলো ফরহাদ মন্ডল, এমডি সালাম খান, তারপরে রেজাউল মোল্লা, আহ রিফ্রেশ আলমগীর, আর এইমাত্র করেছেন মেহেদী হাসান। আপনারা যারা যারা আমাদেরকে কমেন্টস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে কমেন্টস গুলো করেছেন আপনাদের এই কমেন্টস গুলোর উত্তর বা আপনারা যে কমেন্টস জানি সেটা প্রশ্ন হোক বা যে কোনো কমেন্টস করতে পারেন, প্রত্যেকের কমেন্টস গুলো আমরা নাম ধরে ধরে পড়ে শোনাবো। তবে আমরা আরেকটু ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছি, তার জন্য আপনারা আরেকটু ধৈর্য ধরেন, যেহেতু ইটালির বিষয়টা, তো ইটালির পরিপূর্ণ আলোচনা না হলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কিভাবে যেতে হয়, কিভাবে থাকা খাওয়ার খরচ। এই জন্য আমরা চাইতেছি যে এর থেকে শুরু করে জেট পর্যন্ত যাওয়ার জন্য, যেন আপনারা টোটালটাই বুঝতে পারেন। তো দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের এই পর্বে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে জানতে পারলাম যে কিভাবে ফ্যামিলিটা আনতে পারবে বা ফ্যামিলি নিয়ে আসা যায় কিনা। আমরা এখন সম্মানিত অতিথির কাছে প্রশ্ন করতে চাই। উম, সেটা হচ্ছে হলো, এই যে বিভিন্ন দেশ থেকে আমাদের যে সমস্ত ভাই বোনেরা বিশেষ করে পুরুষরাই তো রিস্কগুলো নেয়, তাই না? সাগর পাড় দিয়ে বা টুরিস্ট গিয়ে তাদের বর্তমান পরিস্থিতি কি, এই বিষয়টা আপনার থেকে একটু জানতে চাচ্ছি। আসলে যারা লিবিয়া হয়ে বা সেনজেনভুক্ত ইতালির আরো কিছু ইউরোপের আরো কিছু দেশ আছে, জি, সেখানে জি, জি, এসে যারা ইতালিতে প্রবেশ করেন, কারণ হচ্ছে ইতালিতে আসলে এটা একটা মানবিক দেশ। এখান থেকে ডকুমেন্টস জি, করা যায়, আপনার ডকুমেন্টস না হলেও কিন্তু আপনাকে ফেরত পাঠাই দিবে না, ওরকম ধরে ধরে জি, জনে জনে ধরে ধরে পাঠাই দিবে না। আপনি ইনকাম করতে পারবেন, জি, যতদিন খুশি থাকতে পারবেন, দেন আপনার ইচ্ছা মতো আপনি যাবেন। জি, তো তারপরেও এটাকে কখনো প্রমোট করা উচিত না, কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ। জি। আচ্ছা, যাই হোক, আমি আমরা সে এখানে আরেকটু আপনাদের, আপনার সমুদ্র পাড়ি দিয়ে তো জীবনের রিস্ক নিয়ে তারা তো এখানে আসেন। আসার পরে কিন্তু তাদের আরো অনেক কিছু ফেস করতে হয়। তার মানে যুদ্ধটা আরো নতুন করে শুরু হয়। হ্যাঁ, আমি শুধুমাত্র হয়তো যারা টুরিস্ট ভিসাতে আসেন বা আপনার ফ্যামিলি ভিসাতে আসেন, কৃষি ভিসাতে, তাদের তুলনায় যারা বিভিন্ন দেশ ঘুরে আসেন তাদের যেরকম হতাশা বেশি থাকে, সব দিক দিয়ে তাদের মেন্টাল অবস্থা, মানসিক অবস্থাটা খুবই খারাপ থাকে, খুবই বাজে থাকে। আর হ্যালো, হ্যালো, নেটের সমস্যা দেখতেছি আমরা। আমি এরকম একজনকে দেখেছি যে আম, জি, অন্য দেশ ঘুরে আসছে, আসার পরে জি, এটাকে গেম বলে, যে বিভিন্ন জি, গেম জি। করার পরে তার পায়ের নখগুলো একটাও ছিল না, মানে চারাগুলো সব পড়ে গেছে শীতের মধ্যে গেম দিতে দিতে। এত অবর্ণনীয় কষ্ট তাদের পোহাতে হয়। আর এরপরে যারা টাকা তো আসে খরচ আসলে হয়। তারা নিজেরাও চায় না যে আমি যেভাবে টাকা দিয়ে। আসছি এভাবে আমি আমার আত্মীয় স্বজন বা আমার আপন জনকে আনি, কারণ হুম, প্রতিটা পদে পদে তারা ওইভাবে মৃত্যুকে উপলব্ধি করে আসছে যে আমি বোধহয় এখনই চলে যাব, এখনই চলে যাব। জি, জি। আবার তার কেউ মানে কেউ আসে খুবই ভাগ্যবান, ভালো একটা মাধ্যম পেলে খুবই ২-৪ দিনের মধ্যেই চলে আসে, ওইটা গুটি কয়েক। চলে আসে। জি, জি, জি। আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে যারা ওইখানে বৈধ হোক আর অবৈধ ভাবে যারাই ওইখানে প্রবেশ করেন, ইটালিতে কাজের কাজের চাহিদাটা বর্তমান অবস্থা কি? মানে ইটালিতে বর্তমান কাজের চাহিদা কি? মানে চাহিদা আছে কিনা? কাজ আসলে কেউ বসে নাই, সবাই কাজ করছে। তার মানে কাজ করা এটা আছে, তাই না?
এই ক্ষেত্রে ট্রান্সফার হয়ে আছে। আমাদের আর আসলে আপনার এই যদি একজন পরিচিত লোক থাকে, হ্যাঁ, একজন আমি পরিচিত যদি প্রশ্নটা লোক এখনই করতে থাকে, চাচ্ছিলাম। জি, আপনি যদি আমি আমি পরিচিত জান না থাকেন এখানে এসে কিন্তু আপনি কাজ পাবেন না। হ্যাঁ, আপনার যদি জি, পরিচিত আমি একজন সেটাই লোক থাকে, মাধ্যম থাকে, ওই একজনের পরিচিত আবার ১০ জন পরিচিত আছে। আচ্ছা, আচ্ছা। মানে তাহলে কাজের হয়তোবা ক্ষেত্রে এভাবে লিংক দিয়ে দিয়ে কাজ করা যায়। মানে রেফারেন্সের তো প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি ভাই বোনরা আমাদের যারা নিউ কামার বা নতুন যারা যেভাবে যান, যারা যেভাবে ওইখানে পৌঁছান তাদের ক্ষেত্রে কেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেন? আমি এই বিষয়টা আপনার থেকে একটু জানতে চাচ্ছি। যেহেতু আপনি এখানে আছেন এবং আপনিও কি সহযোগিতা করেন কিনা? যদি আপনার সেটার সুযোগ থাকে। আমি পার্সোনালি এখানে আমি একটা ডিপ্লোমা করছি। আসলে জি, বিদেশীদের সাথে মানে আমাদের মতো প্রবাসীদের সাথে কাজ করার জন্যই। জি, জি, তো জি। আশা করি যে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো। তবে আমি যতটুকু চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে আমার শহরে হ্যাঁ, আমি বেস্টটা দেয়ার চেষ্টা করি। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি। আর আর আমার শুধু আদারওয়াইজ যে সমস্ত বাঙালির ভাইরা আছে তারা সহযোগিতা করে কেমন? নতুনদের না, জন্য। হ্যাঁ, হ্যাঁ, সেটাও আমি সহযোগিতা কেন করবে না? সহযোগিতা না করলে জি, তো আসলে নতুন কেউ টিকতে পারবে না। এখানে রাইট, করতে রাইট। হবে। আসলে গুটি কয়েক খারাপ মানুষ, ভালো খারাপ তো সব জায়গায় থাকবে, তাই না? আমাদের দেশে কি জি, নাই? জি, জি, ভালো খারাপ নাই? অবশ্যই আছে। জি, তো জি, এখানেও জি, থাকবে। কিন্তু যদি আমরা জি, ভালোর পরিমাণ যদি বেশি না হইতো তাহলে কিন্তু আমরা এখানে টিকে থাকতে পারতাম না। জি, 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 সেটাই, সেটাই, সেটাই। তো তা আর যারা এখন নতুন আসতেছে তারা কিন্তু কাজ করে খেতে পারত না। তো জি, 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 অবশ্যই তাদেরকে সবাই হেল্প করে। সবাই হেল্পফুলি আছে। জি, আমাদের জি। এখানে আমাদের এখানকার যে বাঙালি কমিউনিটি এটা কিন্তু অনেক বড়। অনেক লোক আছে। আমরা হ্যাঁ, আমি কিন্তু বাঙালি মেইন কমিউনিটির প্রশ্নে আসতাম। যে বাঙালি কমিউনিটি সেখানে আছে তো অবশ্যই, তাই না? আমাদের কোরিয়াতেও আছে। আসলে বাঙালি কমিউনিটি তো অনেক বড়। এখানে অনেক বাংলাদেশী আছি, বিভিন্ন খাতে আ কাজ করে। কিন্তু আমাদের কোনো সংগঠন নেই। ঠিক আছে? মানে অ্যা মানে বাঙালি কমিউনিটি নিয়ে কোনো সংগঠন তৈরি হয়নি? না, না, না। বাঙালি কমিউনিটি নিয়ে আমাদের কোনো সংগঠন এখানে নেই। কারণ কারণ অনেক কারণ আছে। এটা একটা কারণ হতাশার হচ্ছে ব্যাপার। জি, হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে আমি যখন ইতালিতে আসি তখন আমরা হয়তো হাতে গোনা ৫-৭ টা ফ্যামিলি ছিলাম। এখন প্লাস 60-70 প্লাস ফ্যামিলি হয়ে গেছে। অনেক ফ্যামিলিকে চিনিও না। আর হ্যাঁ, ব্যাচেলর হ্যাঁ। মানুষ তো আছে ১০০০ এর উপরে ২০০০। আমার মনে হয় লাতিনা শহরে অনেক, অনেক, অনেক বাংলাদেশী। মানে এটা কিন্তু এটা এটা আপনি আপনার দুঃখজনক হলেও শহরের সত্য যে আমাদের বর্ণনা দিচ্ছেন, তাই না? এটা এরকম তো আপনি আপনার প্রতিটা শহরেই এরকম জি, আছে। হ্যাঁ, হ্যাঁ। জি, 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 জি। তো আমি এক্ষেত্রে আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। সেটা হচ্ছে হলো আ আ আ আহ যা আ এখানে আপনারা একটা যারা কথা আমি যোগ করি। এখানে কিন্তু আমাদের কোনো সংগঠন নেই। আম কিন্তু আমরা এখানে পার্সোনালি দেখা যায় যে কয়েক ফ্যামিলি সবাইকে নিয়ে তো করা সম্ভব না। আর জি, দেখা যায় এই যে যখন ছুটি পাই সবাই মিলে এক জায়গায় হওয়ার চেষ্টা করি। যেন একটা জি, ভালো গেট টুগেদার করা যায়। একটু চেষ্টা জি, করি। জি। কয়েক বছর ধরে এটা হচ্ছে ৩-৪ বছর ধরে। এটা হ্যাঁ। শুরু করেছিলাম। তবে শুরু তো শুরু করেন। শুরুর ওইখানে ক্ষেত্রে সম্ভবত অনেকেই হতাশা নিরাশা হবেন। তবে আমি আপনাদের কাছে আবেদন করব যে না, যত না, না, হতাশায় এখানে থাকুন ঝামেলা একটা আছে। বাংলা কমিউনিটি আসলে গড়ে তুলুন। এখানে সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে আসলে আমরা বাঙালিরা তো মহিলা মানুষ তো সবাই ঘরে থাকতেই পছন্দ করি। জি, 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 ঘরেই থাকি আর বিকাল হলে পার্কে যাই। এই ভাবি এটা করছি, ওই ভাবি ওটা করছি, এটা রান্না করছি, ওটা করছি, ব্যাস এতটুকুই শেষ। আর ভাইরা যারা আছেন এরা হচ্ছেন কাজ করেন। আসলে তাদের উপরে অনেক প্রেশার যায়। কারণ তারা উম জি, তাদের তো পুরো সংসারটা তাদের মাথার উপরে। তারা তো এই জি। কাজগুলো করেন। তো আমরা যে একজন এক্ষেত্রে বাংলাদেশী মহিলা যে একজন এক্ষেত্রে এগিয়ে আসবো, এক্ষেত্রে জি, জি। এগিয়ে যে এখানে আসবো আপনাকে একটা সেটা প্রশ্ন কিন্তু আমরা করি। পারব না। জি। এই ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করি যে যদি স্পন্সর কাজ করার সুযোগ আছে কিনা বা অনুমতি আছে কিনা? কিসের? অর্থাৎ যেকোনো মনে করেন যে আমার ওয়াইফ গেছে বা আমার স্ত্রী গেছে তার কি কাজের অনুমতি আছে? কেন থাকবে না? আচ্ছা, অবশ্যই। আচ্ছা। সেক্ষেত্রে কাজের অনুমতি আছে, তাই তো? হ্যাঁ, যদি হ্যাঁ, সে হ্যাঁ, চায় তাহলে অবশ্যই সে আছে। কাজ করতে পারবে। যে আচ্ছা, থ্যাংক যদি ইউ। সে চায় সে কাজ করতে পারবে। জি, জি। আ সেক্ষেত্রে আরেকটা বিষয় হলো, ওইখানে আমাদের এই যে সমস্ত বোনেরা যাচ্ছেন তাদের নিরাপত্তা কেমন বোধ করেন আপনারা? যেহেতু আপনি একজন নারী। ডেফিনিটলি এখানে নিরাপত্তার কথা যদি বলি আমি বলব যে 100 এ 100%। যদিও 100 এ 100% এটা আমার মনের স্যাটিসফ্যাকশন। আসলে কিন্তু 100 জি, এ জি, 100% না। আমি নিজে জি, জি। ব্যক্তিগতভাবে মনে করি যে 100 এ 100% আপনি এই কারণ পর্যন্ত কোনো আমি ঝুঁকিতে আমার পড়ছেন দেশে কিনা? কিন্তু
না না না, আমি এ পর্যন্ত কোনো ঝুঁকিতে পড়ি নাই, আলহামদুলিল্লাহ। জি জি আম, আমি এখানে কোনো কাজ ওইভাবে করে করি না, কন্ট্রাক্টে কোনো কাজ করি না, তবে আমি কিন্তু ছোটখাটো একটা কাজ করি। জি জি সেটা যদি বলা যায় বলতে পারেন, তাহলে অন্যরাও উৎসাহিত হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ছোটখাটো একটা কাজ করি, যেহেতু আমার 2টা বাচ্চা আছে, তাদের স্কুল আছে, সবকিছুর সামনে আসলে আমরা কোনো কাজই কাজ ছোট মনে করা ঠিক না। এটা বাংলাদেশে আমরা যারা আছি তারা মনে করি যে আমি হয়তো মাস্টার্স কমপ্লিট করছি, আমার দ্বারা কি এই কাজটা করা সম্ভব কিনা। এটা বাংলাদেশেই চলে, এটা বাংলাদেশের কালচারের সঙ্গে চলে। কিন্তু আমরা যারা বিদেশে আছি, আমি যেহেতু একটা দেশে আছি, আমাদের এখানে আমি আপনাকে আমি আমার আপনাকে একটু যোগ করি, বলি, একটু একটু আমি একটু একটু আমি যোগ করি। হ্যাঁ হ্যাঁ আমার এখানে যে মালিক, আমাদের যে কোম্পানির মালিক, সে কোম্পানি হচ্ছে ক্রেন তৈরি করে। এক একটা ক্রেন বাংলাদেশি টাকায় প্রায় 80 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা বা 1 কোটি। প্রত্যেক মাসে আমাদের 1-150 ক্রেন এখান থেকে সাপ্লাই হয়। সেই কোম্পানির মালিক নিজে আমাদের সঙ্গে কাজ করে। তাহলে এবার বোঝেন কি অবস্থা। এবার আপনি আপনারটা যোগ করতে পারবেন। আচ্ছা, আমি আমি কোনো কাজকে ছোট মনে করি না। জি কোনো জি জি কাজকেই আমি ছোট মনে করি না। আমি মনে করি জি যে হ্যাঁ, কাজ করতেছি এটাই হচ্ছে মানে আমার জন্য এটাই জি ঠিক, এটাই নরমাল। আমি কাজ করব, এটাই নরমাল। আমি কেন আরেকজনের উপর ডিপেন্ডেবল থাকব? রাইট আমি যখন রাইট রাইট। বাংলাদেশে ছিলাম তখন আমি ৭ বছর একটা কোম্পানিতে জব করেছি। আমি এখানে জি আসার পরে টোটালি বেকার হয়ে গেছিলাম। মানে কোনো জি জি কাজ নাই। বাচ্চা-কাচ্চা অনেক ফ্রাস্ট্রেশন কাজ করছে। তো জি যে না আমি লেখাপড়া শেষ করেছি বাংলাদেশে, আমি কিছু করতে পারতেছি না। আসলে বাংলাদেশে মাস্টার্স করে এখানে যদি আমি আসি, এখানে আমি বকলমি, এখানে কিছু না জানলে। আপনি হ্যাঁ হ্যাঁ মানেন আর না মানেন, এটা কিন্তু সত্যি কথা। 100 এ 100% সত্যি কথা। জি জি হয়তো আপনি ম্যানার-ট্যানার অনেক কিছু অনেক সুন্দর করে সবকিছু উপস্থাপন করতে পারবেন, কথা বলতে পারবেন। কিন্তু ইতালিয়ানদের কাছে কিন্তু আপনি একজন বকলমি। রাইট। যেহেতু আমি যদি তার ভাষাটা না পারি, তাহলে আমি তার অবশ্যই ভাষাটা না আমি পারি। হ্যাঁ, হ্যাঁ। আমি যত ডিগ্রিধারী হই না কেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যারা অনেকক্ষণই কমেন্টস করে বসে আছেন, এখন আপনাদের সে পর্বটা যাচ্ছি। আমরা এখন প্রত্যেকের কমেন্টস গুলো যদি প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা যেই কমেন্টসই করেছেন, আমরা সবগুলো কমেন্টস পড়ার চেষ্টা করব। তো তার আগে আপনাদেরকে আবার একটু বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অনুষ্ঠানটা আমরা সামনে যেন আরো উৎসাহিত হতে পারি সেই উপলক্ষে। আর যারা আমাদের এই অনুষ্ঠান নাম প্রবাস যাত্রা, যারা প্রবাসে যাত্রা করার জন্য চিন্তা করছেন, তাদের জন্য সহায়ক মনে করলে অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো সেই দর্শক মন্ডলী, এখন আপনারা যারা কমেন্টস করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি কমেন্টস গুলো আমাদের সম্মানিত অতিথিকে তার সামনে উপস্থাপন করে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আহ মোহাম্মদ রফিক ভাই, উনি প্রথমে কমেন্টস করেছিলেন যে ভাই সম্পূর্ণ ঠিক আছে আপাতত, মানে উনি সাউন্ডটা ঠিক আছে এই কথাটা বলেছিলেন। আর সাদ্দাম সাদ্দাম হোসেন সে কমেন্টস করে বলছিলেন যে ভালো ভাই, হ্যাঁ ঠিক আছে। আর হলো পারভেজ মাহমুদ আমাদেরকে লাভ রিয়াক্ট করছেন, অর্থাৎ অনুষ্ঠানটা উনি অবশ্যই পছন্দ করছেন, তিনি লাভ রিয়াক্ট করছেন। সাবিনা হাসান, আপনি কি দেখতে পাচ্ছেন কমেন্টস গুলো? হ্যাঁ, 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 দেখতে পাচ্ছি। আচ্ছা। আর জান্নাতুল ফেরদৌস, তিনিও লাভ রিয়াক্ট করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করবো আমাদের প্রতি শনিবারে যে আচ্ছা, অনুষ্ঠানটি হয় উনি আপনারা জান্নাতুল ফেরদৌস, ওনাকে আমি চিনি। উনি একটা সময় ইতালিতে ছিলেন। আমার একটা ভালো একটা ফ্রেন্ড। হুম, হুম। বাট যাক, থ্যাংক পারিবারিক ইউ। কিছু ঝামেলার জন্য আমি এই জিনিসটা বলব। ইনশাআল্লাহ জি আমি ভবিষ্যতে জি আমি কি করতে পারবো জানি না। তবে আমার করার অনেক জি ইচ্ছা আছে অনেক কিছু নিয়ে। যে আমি আচ্ছা আচ্ছা অনেক কিছু করতে চাই। এখন কতটুকু করতে আচ্ছা পারবো ওটা আচ্ছা আসলে জানি সেটা না। সেটা অনুষ্ঠানের শেষে অবশ্যই আমরা জানবো। তো এখন যারা কমেন্টস করেননি, যারা কমেন্টস করতে চান বা প্রশ্ন করতে চান, আমরা কিন্তু এখন প্রশ্ন পর্বে বা কমেন্টস বক্সে প্রবেশ করেছি। আপনারা যারা কমেন্টস করতে চান বা প্রশ্ন করতে চান অথবা সরাসরি যুক্ত হতে চান, আপনারা এখন উভয় করতে পারবেন। এখন কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আহ এমডি হাসান আল মামুন, আসসালামু আলাইকুম। এইটা প্রশ্ন করছেন, সংযুক্ত আরব আমিরাত থেকে দেখছি, ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা আছে নাকি? এটা প্রশ্নের জবাবটা দেন। হ্যাঁ, ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা, এই যে সিজনাল ভিসা বা স্পন্সর ভিসা, এই যে ফ্লুসি, এটা যে ডিক্লারেশন কয়েকদিন আগে দিয়েছে যে 5 লাখ লোক আনবে ইতালি, এটা আবার শুরু জি হবে। এই আচ্ছা আচ্ছা 2025 সালের হয়তো শেষের থেকে শুরু হবে। ওনারা যে ডেটটা দিবে ওই ডেট অনুযায়ী এটা সাবমিট করতে হবে। তার মানে আছে এই এক কথায়, তাই তো? এই এই হ্যাঁ, হ্যাঁ, এখন আছে। আচ্ছা। এমডি সিরাজুল ইসলাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনিও আশা করি ভালো আছেন।
দূর প্রবাসে আমরা আছি, আপনি আমাদের খোঁজ নিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাজী ইউসুফ, এই ধরনের আলোচনা অনেকের উপকার আসবে। আপনাকেও ধন্যবাদ, আপনি উপলব্ধি করতে পেরেছেন, এর জন্য আপনার কাছে অনুরোধ থাকবে অনুষ্ঠানটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। ইমন, ইতালিতে কবে আবার নতুন সার্কুলার দিবে? অলরেডি সাবিনা ইয়াসমিন জবাব দিয়েছে, আরেকবার বলেন। এটা আসলে বলা যায় না যে এটা কবে থেকে শুরু হবে। এটা অলরেডি যখন শুরু হবে তার হয়তো বা 15 দিন 20 দিন আগে থেকে এটা দেখবেন, আপনি ইতালির বিভিন্ন পেজ ফলো করবেন, দেখবেন যে অলরেডি ডিক্লেয়ার দেওয়া শুরু হয়ে গেছে। এটাকে বলে ক্লিক ডে, যে অমুক দিন ও ক্লিক আচ্ছা ডে আচ্ছা। আছে, ঠিক আছে, হ্যাঁ এটাকে হ্যাঁ বলে হ্যাঁ। ক্লিক ডে, যে এই 9 আচ্ছা, বাজে ক্লিক এটা ডে। কি এটা কি প্রত্যেক বছর এই ডেটা কয়বার হয়? একবারই নাকি না না, অনেক সময় 3 বার হয়, 4 বার হয়, এটা ডিপেন্ড করে। বছরে? বছরে এটা ডিপেন্ড করে, 2 বার আচ্ছা আচ্ছা হবে, আচ্ছা। মানে কিন্তু যেদিন কিন্তু বলবে। কিন্তু নির্দিষ্ট কোনো ডেট মাস আছে কিনা যে এই মাসে দিবেন, না না, নাকি নির্দিষ্ট এটা মাস, যখন? এটা সরকার থেকে যখন এটা দিবে তখনই। এটা অনেক সময় মার্চ ও মাসে আচ্ছা হয়, আচ্ছা অনেক সময় জানুয়ারিতে হয়, এটা ডিপেন্ড করে যে না এই এই আচ্ছা। সময় হবে, ব্যাপারটা এরকম না। হয়তোবা ও অনেক যারা আদম ব্যবসায়ী আছে ওনারা হয়তোবা এখন বলা শুরু করে দিছে, কাজ শুরু হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, আসলে কিন্তু সেটা না। তার মানে এখন ওরকম ডেটটা ফিক্সড হয়নি, বা কবে আবার সেই ক্লিক ডেটা ডেটা তারা করবে, তাই তো? হুম হুম, এখন এরকম হয়নি কিছু। আচ্ছা। মুস্তাফিজুর রহমান সোহাগ, ভাই বা বোন, বাংলাদেশ থেকে কিভাবে করব আবেদন, যদি একটু বলতেন। বাংলাদেশ থেকে কিভাবে আবেদন করবেন, এটা অবশ্যই আপনাকে ইতালিতে কোনো আত্মীয় স্বজন থাকলে তার মাধ্যমে করবেন, তাছাড়া তো করা যাবে না। তার আত্মীয় মানে স্বজনের আহ, মাধ্যমে করলেই রিস্ক থাকে, আর সেখানে আপনি অন্য মানুষের মাধ্যমে তো চিন্তাই করতে পারবেন না। হ্যাঁ, তার মানে ইতালির ভিসাটা মূলতই নির্ভর করে ওইখানে যদি বিশ্বস্ত কোনো ব্যক্তি বা নিজের শুভাকাঙ্ক্ষী থাকে, তাদের উপরে অনেকটা নিশ্চয়তা বহন করে, বিষয়টা এমন, তাই তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমডি আলামিন বিলাস, সঞ্চালনা খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে উৎসাহিত করলে সামনের অনুষ্ঠানগুলো আরো ভালো হবে ইনশাল্লাহ, আশা করি। তবে আমাকে কেউ খুশি করার জন্য বলুক, এটা আমি চাই না। আমি চাই যে আমার ভুল ভ্রান্তি গুলো হচ্ছে কিনা সেটা যদি ধরিয়ে দেন, এটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। এমডি হাসান আল মামুন, এটা আরেক হাসান, ভিসার জন্য ইতালি যার জন্য বাংলাদেশ ছাড়া বাংলাদেশি নাগরিক আর যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবে কিনা, অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশি যারা আছে তারা বিশ্বের যে কোনো দেশে থাকুক না কেন, তারা কি আবেদন করতে পারবে কিনা। তার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। সে যে দেশে কাজ করুক সেখান থেকে সে তবে আবেদন করতে এক্ষেত্রে পারবে। কিছু কথা আছে, যখন জি। আপনার বাংলাদেশ এম্বাসিতে আপনাকে যেতে হবে, আপনি যখন কাগজপত্র জমা দিবেন, আপনি কিন্তু তখন ছুটিতে যাবেন, কখনোই ইতালিতে না পৌঁছানো পর্যন্ত কখনোই আপনি কনফার্ম হতে পারবেন না যে আপনি ইতালিতে যাচ্ছেন। আপনি যখন আহ ইতালিতে এসে এয়ারপোর্ট থেকে আহ জি। ইতালি শহরে ঢুকবেন, তখন মনে করেন আলহামদুলিল্লাহ আমি আসছি, তার আগ পর্যন্ত কিন্তু কখনোই অনিশ্চিত। দেখুন। জি। অনিশ্চিত। অনেক সময় আছে যে এয়ারপোর্ট থেকেও রিটার্ন চলে যেতে হয়েছে। সমস্যা হলে একটু পানি খেয়ে নিন। হম। আর হচ্ছে হলো আহ শাহ আলম কাকা, ভালো কাকা, এটা আমার সম্পর্কে ভাসতে হয়, যাই হোক, ওই উৎসাহিত করছেন। আর হচ্ছে হলো আহ ফরহাদ মন্ডল, সৌদি থেকে কি ইতালি যাওয়া যায় নাকি একটু জানাবেন, এই প্রশ্নটার উত্তর একটু আগে আমাদের সাবিন ইয়াসমিন দিয়েছেন। সে সংক্ষেপে আরেকবার বলুন, যদিও সে কমেন্টটা করেছে কষ্ট করে আমাদের জন্য। আপনি সৌদি থেকে এটার অ্যাপ্লাই করবেন। আপনার যখন বাংলাদেশে বিএফএস এ জমা দিবেন, ওখান থেকে যখন ভিসা জি হবে, আপনি ছুটি নিয়ে যাবেন, ভিসা হবে, দেন জি। আপনি চলে আসবেন। বাংলাদেশ থেকে আসতে হবে, আপনি কিন্তু সৌদি থেকে ইতালিতে আসতে পারবেন না। তার মানে যখন সে ভিসা কমপ্লিট হয়ে যাবে, সে ফ্লাইটটা করবে হলো বাংলাদেশ থেকে, তাই তো? ফ্লাইটটা করবে বাংলাদেশ থেকে। না না, এটা আহ, এটা একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে যে অনেকেই আছে যে গতবার হুম, নুলস্থা হলেই যে ভিসা হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। 2011 হুম। 12 সালের দিকে নুলস্থা হলেই ভিসা হয়ে যেত। এটা দেখা যেত যে আচ্ছা আচ্ছা। 99% নুলস্থা হয়ে যেত, হয়তো বা একটা রিজেক্ট করতো, কিন্তু এখনকার প্রেক্ষাপট কিন্তু টোটালি আলাদা। এখন দেখা যায় যে 80% রিজেক্ট করে, 20% ভিসা দেয়। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি সৌদিতে কাজ করেন, আপনি সৌদি থেকে একেবারে চলে গেলেন, চলে বাংলাদেশে চলে হুম। গেলেন, এটা কিন্তু আপনার জন্য আরো
অনেক ভোগান্তি তৈরি করবে। আপনি আচ্ছা আচ্ছা ছুটিতে বাংলাদেশে যাবেন, যদি আপনার ভিসা লাগে আপনি বিএফএস এর কাজটা শেষ করে আপনি ব্যাক করলেন, রিটার্ন চলে আসলেন সৌদিতে, তারপরে যখন আপনার ভিসা হয়ে যাবে তখন আপনি চলে যাবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পানি খেয়ে নেন। উম, আহ, আমরা একটু বিরতি নিচ্ছি। বিরতির এই মাঝে আপনাদেরকে জি আহ, তো দর্শক মন্ডলী, আপনারা যারা এখনো কমেন্টস করতে চাচ্ছেন বা প্রশ্ন করতে চাচ্ছেন অথবা সরাসরি যুক্ত হতে চাচ্ছেন, উভয়টাই আমি আপনাদেরকে আজকে গত পরশু দিন থেকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে সংযুক্ত হতে হবে। আর যদি কেউ সংযুক্ত না হতে চান তাহলে কমেন্ট বক্সে যে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। হ্যাঁ, এমডি হাসিব খান, মালয়েশিয়া থেকে যাওয়া যাবে জানাবেন। একই উত্তর, অর্থাৎ মালয়েশিয়া, একই সৌদি, প্রশ্ন, কাতার, আপনি দুবাই যে মালয়েশিয়া যেখানে। থেকে বাংলাদেশে যাবেন, দেন বাংলাদেশ থেকে ইতালিতে আসবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আহ এমডি সালাম খান, সৌদি আরব জেদ্দা থেকে দেখছি। আপনাদের জন্য শুভকামনা রইলো, আপনার জন্য শুভকামনা রইলো। আপনি অনেক কষ্ট করে কাজের ফাঁকে আমাদেরকে দেখছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। রেজাউল মোল্লা, সিঙ্গাপুর থেকে কি যাওয়া যাবে? একই উত্তর। আপনারা অবশ্যই সব প্রত্যেকটা দেশের জন্য একই নিয়ম। রিফ্রেশ আলমগীর, ইউসুফ ইউসুফ হারুন উনি কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝিনি এটা। আহ তারপরে মেহেদী হাসান, খুব সুন্দর বলতে হয়তো হয়তো বা খুব সুন্দর লিখতে চেয়েছিলেন। অনেক সময় কিবোর্ডে ক খটা এক জায়গায়, তো দেখা যায় যে হয়তো দেখছে যে চাপ চাপ দিয়ে ধরে আছে, যেটা আমার অনেক সময় হয়। অনেকে হয়তো ভাবতে পারে বানানটা ভুল হয়েছে, আমরাও বুঝে নিয়েছি আপনার বানান ভুল হয়নি, কিন্তু আপনি হয়তো আহ কিবোর্ডটা মিস করছেন। থ্যাংক ইউ। পরে অবশ্যই সংশোধন করছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। আহ সাবিত হাসান প্রান্ত, আমাদের প্রান্ত আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ প্রান্তকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তুমি অবশ্যই বুয়েটে চান্স পেয়েছো, এই জন্য আমরাও মানে গৌরবান্বিত বোধ করি। আশা করি ইনশাল্লাহ সফলতার সঙ্গে শেষ করবে। এমডি রহিম ভাই, দুজনকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে আমরা প্রতি শনিবারে বাংলাদেশ সময় রাত 8টায় আমরা যে কোনো একটা দেশ নিয়ে হাজির হব। সে দেশের A to Z নিয়ে আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আজকে যেভাবে প্রশ্নগুলো আপনাদেরকে দেখছি বা আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, আমরা এইভাবে অ্যান্সার দেবো। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখছি আগামী পর্বে আমরা আরেকটা দেশ নিয়ে আলোচনা করব। এরকম প্রত্যেক শনিবারে আমরা প্রবাস যাত্রা নিয়ে অনুষ্ঠানটা করব। আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার করে। আহ হিফজুর বিন হাবিবুর, সাউথ তো সাউথ টু ইটালি ওয়ার্ক পারমিট ভিসা হয় কি? একই কথা ভাইজান। ওই সে যেহেতু আমিও সাউথ কোরিয়াতে আছি, মানে বাংলাদেশি হোক আর আপনার এক কথা ইতালি, আহ, সেই ইতালি থেকে যে 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 রাষ্ট্র থেকে শ্রমিক নেবে এমন অনুমোদিত রাষ্ট্র সব দেশের থেকেই সব নাগরিকরা যেতে পারবে, তবে সেই রুলস গুলো ফলো করতে হবে। এই আর কি। আনিসুর রহমান, ইতালিতে যেতে বয়সে কোনো সীমাবদ্ধতা আছে কি? যদিও আপনি বলছেন, আরেকবার বলুন। আচ্ছা, অবশ্যই আপনাকে এটা কিন্তু আবার আছে যে আপনাকে 60 বছর বয়স হলে কিন্তু ভিসা দিবে না, ঠিক আছে? তার মানে 18 to 60 আমরা এটা বলতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা 57 বছর মেবি হ্যাঁ হ্যাঁ ভিসা দেওয়ার ক্ষেত্রে 57 বছর, 18 থেকে হ্যাঁ হ্যাঁ 57 হ্যাঁ। বছর এরকম। তো হ্যাঁ, আপনারা যারা দেখছেন এটা অবশ্যই জেনে রাখবেন যে স্টার্টিং বয়স আর কি 18, আর 57 পর্যন্ত শেষ। হ্যাঁ এরপরে হ্যাঁ, হ্যাঁ, সাতান্ন এরপরে গেলে বছর আর আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা কম। আহ এনামুল হক, জেলা পরিষদের অ্যাকাউন্টেন্ট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর উপস্থাপনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিওগুলো আমরা দেখি। আমরা আশা করি আপনারাও আমাদের উৎসাহিত করবেন এবং বিশেষ করে শেয়ার দিয়ে দিবেন অন্যকে সহযোগিতা করার জন্য, যেহেতু প্রত্যেকের
ফ্রেন্ড সার্কেলই একটা আছে। আমরা চাই যে আমরা সকলের মাঝে পৌঁছায় যাই। রাজু আহমেদ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ। আহ ভাই কোরিয়া নিয়ে কিছু বলেন, শুধু ইতালি নিয়ে বলতেছেন। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। কোরিয়া নিয়ে বলছি, আমি কোরিয়ান আমার একটা পর্ব চলে গেছে, যেটা জনাব বিনাউর রহমান ভাই এসেছিলেন আমার শোতে। তিনি কোরিয়াতে অনেক পপুলার এবং অনেক জনপ্রিয়, এবং তিনি বিভিন্ন দেশ নিয়ে তিনি নিজ পার্সোনাল ভাবে আলাপ করে থাকেন এবং ভিসা প্রসেস করে থাকেন। আপনারা আমার আইডিতে গিয়ে ইতালি নিয়ে আমাদের একটা প্রোগ্রাম করা আছে, সেটা একটু কষ্ট করে দেখে নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি উপলব্ধি করতে পেরেছেন যে কোরিয়ানে বলি নেই, তবে বলছি, আপনি হয়তো দেখেন না। এমডি সুমন হুসাইন, অসাধারণ আয়োজন ভাইয়া, অনেক ভালো লাগলো আপনাদের এই উদ্যোগটা। ভাইয়া অতিথিকে প্রশ্ন করবেন, তবে তাকে বিষয়গুলোর উত্তর দিতে সহায়তা করবেন। তিনি তার বক্তব্যটা শেষ করার পর আবার প্রশ্ন করলে ভালো হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটি প্রশ্নের মধ্যে অন্য প্রশ্নের সংযুক্তি কেমন যেন হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার পরামর্শের জন্য। অনেক প্রশ্নগুলো আছে যেগুলো কমন, তো সেগুলা আমরা আর উত্তর দিতে চাচ্ছিলাম না, এই জন্য আমি ওনাকে আর সুযোগ দিতে চাচ্ছি না, যেহেতু আমাদের শোটা অনেক লং হয়ে গেলে অনেকে বিরক্ত বোধ করেন, যার কারণে আমরা যে একই প্রশ্ন বারবার আসলে সেটা আমি আর ওনাকে, উনিও সেটা উত্তর দিয়ে ফেলছেন, এই জন্য রিপিট করতে চাচ্ছিলাম না। থ্যাংক ইউ তারপর আপনার পরামর্শের জন্য। হাবিব রাজবাড়ি, হাবিব মামা, উনি আমার সম্পর্কে মামা। আসসালামু আলাইকুম মামা, আমি মাত্র যুক্ত হলাম, আমিও যেতে চাই। এর জন্য কি কি করতে হবে মামা? মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি কি করতে হবে আমাদের অতিথি সেগুলো সম্পূর্ণভাবে বর্ণনা করেছেন। যদি এখন রিপিট করতে যাই তাহলে ডবল হয়ে যাবে, অনেকে যারা শুনছেন বা লাইভটি দীর্ঘ হয়ে গেলে এটা মানে নেটে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, সুন্দর। রনি খান লিখছে, আমরা কবে যাব আপু? আপনাকে প্রশ্ন করছিল, আপনি যদি উত্তর দেন। এখানে বলবো যে আসলে রিজিকে থাকতে হবে, আল্লাহ যেদিন নিয়ে আসে সেদিন চেষ্টা করতে হবে নিজেদেরকে। আর রিজিকে যদি আচ্ছা, থাকে। আহ, এই প্রশ্নের আলোকে আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে যারা ইতালিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে, তাদের আসলে কোথা থেকে শুরু করা দরকার? আপনি একটু আলোচনা, একেবারে সংক্ষিপ্ত আলোচনা করেন, তার কি করা উচিত ইতালিতে রনি বা কিন্তু বা- আমার বা তার- কাজিন হয়। রনি যে প্রশ্ন ও, করেছে, আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা। রনি কয়েক বছর ধরে অলমোস্ট 2 ইয়ার্স রনি অপেক্ষা করতেছে অপেক্ষা ভিসা করছেন। প্রসেসিং এর জি এসে গ্যারাকলে পড়ে গেছে। তো ও জি ওয়েট করতেছে। আসলে সবকিছু তো আর আমাদের হাতে থাকে না, এটা হচ্ছে আল্লাহ জি পাক জি যখন আনবে, রিজিকে যখন হবে তখন আসবে। আর এই যে লোক দিয়ে প্রসেসিং করব, কোন ওয়েতে করা জি। যায়, কি করতে হবে, এখন ভিসা প্রসেসিং এর কাজ কিন্তু আমি ভাই করি না, ঠিক আছে। না, আমিও সতর্ক করছি যে আসলে এটা আমাদের ভিসা প্রসেসিং এর কাজ নেই, এটা আমাদের হচ্ছিল সচেতন করার কাজ। এই আপনার উদ্যোগটা আমরা যদি নিয়েছি। একজন যদি লোক থাকে যে পরিচিত আছে, উনি কিন্তু আবার একজন আদম ব্যবসায়ীকে ধরবেন, উনি কিন্তু নিজে জি জি করবেন জি না, উনি জি 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 আরেকজনকে জি ধরবেন। এটা কিন্তু উনি একটা মাধ্যম, এছাড়া কিন্তু কিছু না। জি জি। জি, রাইট। এরপর এ পর্যায়ে এমনি জহুরুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, আমি তো এক আত্মীয়ের মাধ্যমে পাসপোর্ট দিয়েছিলাম, তো উনি তো আমাকে আরেকটা কোনো কথা বলবো কাগজপত্র। এখানে, যে অনেকে হচ্ছে পাসপোর্ট দেন, টাকা পয়সা দেন, কিন্তু কোনো পেপারস নেন না। এই যে উনি আসলে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা হ্যাঁ পড়ি, হ্যাঁ, তারপর আপনি অনেকে বলেন। আছে। আস- তো আসলে হ্যাঁ আমাদের 2023 সালের দিকে এরকম কিছু ঘটনা ঘটেছে যে ভুয়া রিসিট। জি কারণ জি আমরা বাংলাদেশিরা হচ্ছে জালিয়াতি বেশি পছন্দ করি। তো জি যখন করোনা আসছিল তখন করোনার ভুয়া সার্টিফিকেট বানায় ইতালিতে ঢুকতো। জি আবার এখন জি হচ্ছে যখন ফ্লুসি চালু হলো তখন দেখা যেত যে প্রথম 2 বছর ভালো গেছে, পরবর্তীতে ভুয়া রিসিট গুলো সাবমিট করতো তারা। এটা একটা ফরম্যাটে গিয়ে এই নাম টাম চেঞ্জ করে, আইডি চেঞ্জ করে ওরকম করে দিত। তার মানে এরকম আমি ভুক্তভোগী জহুরুলের। অনেক মানুষ হয়েছে। অনেকে জি আবার আছে যারে আমার নিজের আত্মীয়, হয়তো লজ্জা শরমের রিসিটও নেয় না। জি, আমি জহুরুলের প্রশ্নের আলোকে আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যে আমি যদি ইতালির ভিসার জন্য কারো কাছে পাসপোর্ট দেই, তাহলে সেই ক্ষেত্রে সে কি আমাকে কোনো পেপারস দিবে? এমন তো অবশ্যই কিছু না। দিবে। সেটা হচ্ছে যে ধরেন আমার আজকে ক্লিক ডে, সকাল 9টা বাজে আজকে ক্লিক ডে, আজ থেকে 4-5 জি, দিন পরে অটোমেটিকলি তার কাছে চলে আসবে। কারণ যারা এগুলো আচ্ছা আচ্ছা। সাবমিট করে তাদের অনেক বড় ফাইল থাকে, তারা অনেক সাবমিট করে।
তো হ্যাঁ হ্যাঁ, এটা তার যখন মানে হয়ে যাবে সে, তখন হ্যাঁ, সাথে সাথে আর দিতে পারবে সাবমিট, না, কিন্তু কয়েকদিন পরে। হ্যাঁ সাবমিট করছে কিনা বা ক্লিক ডেটা আপনার ওটা উঠছে কিনা, এই এই ব্যাপারে আপনাকে একটা ডকুমেন্ট হ্যাঁ দিতে হ্যাঁ, পারবে, একটা কিন্তু একটা 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 হ্যাঁ পেপার দিবে। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি পাসপোর্ট দিয়েছেন, তার সঙ্গে আপনি যে চুক্তি করবেন সেটা আপনি তার সঙ্গে ব্যক্তিগতভাবে করবেন, বিষয়টা এমন, তাই হুম না? হুম হুম, হ্যাঁ কিন্তু হ্যাঁ আপনি হ্যাঁ ইটালি সরকার বা আপনার ওইখানে ওটা সাবমিট হয়েছে কিনা বা ক্লিক ডেটে ওটা উঠছে কিনা, এই বিষয়ে আপনি একটা সেটা একটা পাবেন পরে, হ্যাঁ একটা হ্যাঁ, পাবেন। পরে পরে পরে। থ্যাংক ইউ। হাবিব মামা আবার প্রশ্ন, ইয়ে করছেন, মামা উপস্থাপনা খুবই চমৎকার, শুভকামনা রইলো। মামা থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি মিজানুর রহমান রেজা, সাউথ কোরিয়া থেকে সিজনাল ভিসা ছাড়া পিআর পাওয়া এমন কোন জবে যাওয়া যাবে কিনা? পিআর পাওয়া এমন কোন জবে যাওয়া যাবে নাকি ইটালিতে, মানে পিআর পিআর পাওয়ার জন্য? ওনার ওনার প্রশ্নটা আমার মনে হয় উনি এটা বলতে চাচ্ছেন যে সাউথ কোরিয়া থেকে সিজনাল ভিসা ছাড়া পিআর পাওয়া এমন কোন জবে যাওয়া যাবে কিনা, অর্থাৎ পিআর নিয়ে, পিআর এর উদ্দেশ্যে কোনো ভিসা নিয়ে পাওয়া যাবে কিনা, বলে এমন কিছু বোঝাতে চাচ্ছেন আর কি। উনি সাউথ কোরিয়াতে আছেন সম্ভবত। মানে পিআর দেখেন, পিআর পাওয়া তো কোনো বিষয় না, মূলত ওইখানে থাকার পরে যে স্টেপ বাই স্টেপ সবকিছু পূরণ হওয়ার পরেই তো পিআর পাওয়া যাবে, সবকিছু বিষয়টা পূরণ এমন, হবে তাই না? এখানে বিভিন্ন হ্যাঁ। এক একটা দেশের সাথে তো অন্য দেশের কিছু আলাদা কিছু জিনিস থাকে। যেমন হুম আমাদের হুম এখানে আমেরিকাতে যেমন একটা বাচ্চা জন্ম নিলে সেখানকার নাগরিক হয়ে যায়, কিন্তু ইতালিতে একটা বাচ্চা জন্ম নিলে কিন্তু সে ইতালিয়ান নাগরিক হয়ে যায় না। তার হুম কিন্তু হুম নাগরিকত্ব পেতে কিন্তু অপেক্ষা করতে হয়, এখানের স্কুলে পড়তে হবে, দেন একটা আগে যেমন বাবার সাথে পেতো, কিন্তু এই যে হুম 2025 সালের মে মাসে এটা তাদের নতুন হুম একটা আইন তৈরি হয়েছে, যেখানে নতুন আইন প্রণয়ন করেছে, যেটাতে তারা বাচ্চা ইতালিতে জন্ম নিলেও বা বাবার সাথে তারা পাবে না। অনেক সময় ছিল যে 1 মাসের বাচ্চা পাসপোর্ট পেয়ে যেত, কিন্তু এখন সেটা হুম পেতে হয়তো বা 8-10 বছর লেগে যেতে পারে, যে বাচ্চার বয়স যখন 8-10 বছর হবে তখন সে পাসপোর্টধারী হবে। ব্যাপারটা এরকম। হুম। এফ এ ফারাবি নিয়ে আবির, এটি ফারাবি আবির, তিনি প্রশ্ন করছেন এইভাবে: আসসালামু আলাইকুম, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী, আমি কি এখান থেকে অন্য কান্ট্রিতে যাওয়ার কোনো আবেদন করতে পারবো কিনা, একটু কষ্ট করে জানাবেন। আমি এখান থেকে অন্য কোনো, হ্যাঁ এটা এটা আমি আমি আমার প্রশ্ন করতে পারি, সেটা সেক্ষেত্রে আপনি মালয়েশিয়া আছেন, যদি আপনি ভালো দক্ষ কর্মী হন সেক্ষেত্রে আপনি যেতে পারবেন নিউজিল্যান্ডে, সেক্ষেত্রে আপনি যেতে পারবেন, সেক্ষেত্রে আপনি যেতে পারবেন কানাডাতে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন বিভিন্ন দেশে, তাই না? কিন্তু আপনাকে দক্ষ কর্মী হতে হবে। আপনাকে আপনাকে দক্ষ কর্মী যদি না হন তাহলে আপনি, আমার মনে হয়, কোনো দেশে যেতে পারবেন না। সেটা প্রমাণের জন্য সে দেশের বিভিন্ন ওয়েবসাইট গুলাতে জব সার্চিং এর যে অ্যাপস গুলো আছে সেগুলোতে আপনি সার্চ করে দেখতে পারেন, সেখানে আপনার কি কি যোগ্যতা চায়, সে অনুযায়ী আপনি অ্যাপ্লাই করে অবশ্যই যেতে পারবেন। কোনো দেশের থেকে কোনো দেশে যদি যেতে চায় তা সেক্ষেত্রে তার সর্বোচ্চ যোগ্যতাটা থাকা লাগে। এটা আমি অ্যান্সার দিয়ে দিলাম, এটা আর আপনার কাছে একদম একদম। নিলাম না। কোরিয়া নিয়ে কিছু বলেন ভাই। আমি ওই উত্তরটা দিয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ কাজী জিহাদ, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি আশা করি ভালো আছেন। উম, ফারুক খান, আমি আসবো ভাই। আপনি আসতে চাইলে যে যে যোগ্যতাগুলো থাকার দরকার, আমাদের সময় অতিথি বর্ণনা করেছেন, সেই যোগ্যতাগুলো যদি আপনি প্রমাণ করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো। আহ জহুরুল আবারও প্রশ্ন করছে, ভাই আমি তো এক আত্মীয়, এটা আমরা উত্তর দিয়েছি তাই না? এটা উনি হয়তো উনি ভাবছিল যে হয়তো আমরা প্রশ্নটা দেখিনি, এই জন্য একই জি, প্রশ্ন তিনবার আবেদন করেছেন। করলেই রিসিট পাওয়া যায়। হ্যাঁ, যদি আপনি হ্যাঁ। আবেদন করে থাকেন তাহলে অবশ্যই রিসিট পাওয়া যাবে, কেন যাবে না রিসিট? হুম, হুম। অবশ্যই পাওয়া মানে যাবে। আবেদন করলে রিসিভ পাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবেদন করলে রিসিট পাবেন। আহ, হুম। আচ্ছা, এবার হচ্ছে হলো, এবার ফারাবি আবার আমি যে রিপ্লাই করব এটা কোন জায়গায় যা করতে হবে এবং কিভাবে করতে হবে কষ্ট করে জানাবেন। রিপ্লাই রিপ্লাই করবে, কি রিপ্লাই করবে আমি বুঝি নাই, বা যুক্ত হতে চাচ্ছি না এটা আমি বুঝি নাই। উম, আপনার রনি আপনাকে সালাম জানিয়েছে সম্ভবত, পরে আপনি উত্তরটা দিতে পারেন। আপুকে সালাম, শুভেচ্ছা। আপুর কাছে জিজ্ঞাসা রইল আমরা কবে যাব। ইনশাল্লাহ ভাইয়া, ওয়েট করো, আসবা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আহ
আহ, কোরিয়া ভিসা ইস্যু নিয়েও আমরা বলছি। কোরিয়ার ভিসা আমি আপনাদের হুসাইন মুক্তার আপনার জ্ঞাতার্থে জানাই। কোরিয়াতে মূলত আমরা যারা বাংলাদেশি আছে আমাদের কর্মের উপর নির্ভর করে আপনাদের ভিসা ইস্যু। অনেকে আমাদের এখানে যে যে সমস্ত মালিকরা রয়েছেন তারা আমাদের বাংলাদেশিদের প্রতি বিভিন্ন কারণে তারা একটু বিরক্ত বোধ করেন, যার কারণে বাংলাদেশ থেকে কর্মী আনাটা একটু কমে গেছে, যার কারণে আপনাদের ভিসাগুলো ইস্যু হচ্ছে না। তবে আমার পরামর্শ হচ্ছিল কোরিয়ার ক্ষেত্রে আপনি ওটাকে মেন সাবজেক্ট রেখে যদি চলাফেরা করেন তাহলে আপনি জীবনে পস্তাবেন, বরং এটাকে ফোর্থ সাবজেক্ট রেখে অন্য কাজে যুক্ত থাকেন। অর্থাৎ এখানে সাবিনা ইয়াসমিন হয়তো বুঝলো না যে আমি কি বিষয়টা আলাপ করছি। উনি কোরিয়ার জন্য সিলেক্টেড হয়ে আছে কিন্তু ওনাকে আনতেছে না, এই জবটা আমি দিতেছি। তো আসলে আপনি যে যে অন্য কোনো কাজ যদি করে থাকেন তাহলে সেটা কন্টিনিউ করেন, অথবা যদি কোনো কাজ না করেন তাহলে কোনো কাজের মধ্যে ঢুকে পড়েন। আর যখন বিষয় ইস্যু হবে তখন জানতে পারবেন, এবং সেটা আপনার আইডি আছে সেই আইডিতে পোস্ট করে জানতে পারবেন। তবে চিন্তার বিষয় হলো কোরিয়ার মালিকরা আমাদের প্রতি সন্তুষ্ট নয় পরিপূর্ণ, যার কারণে আমাদের দেশ থেকে কর্মী আনাটা একটু কমে গেছে, এটুকু আপনাকে বলতে পারি। তবে আমরা চেষ্টা করতেছি। আমি যেমন আমার কোম্পানিতে ওভারটাইম না থাকার পরেও আমি কিন্তু কোম্পানি চেঞ্জ করছি না। অর্থাৎ কোম্পানি চেঞ্জ করলে মালিকরা বিরক্ত হয়। আমি চাই যে আমি যখন চলে যাব তখন যেন সে আমার উপর খুশি হয়ে অন্য কর্মী বাংলাদেশ থেকে আনা, আমি এই কাজটাই আহ জহুরুল ভাই সরাসরি যুক্ত হব কিভাবে? হ্যাঁ জহুরুল, আমি আমার আগের পোস্টে জনাব সাবিনা ইয়াসমিন এবং আমার ছবি দিয়ে একটা পোস্ট করা আছে, সেই পোস্টের নিচে অর্থাৎ সেই পোস্টের কমেন্ট বক্সে আমি ভিডিও সহকারে এবং লিংক দিয়ে দিছি কিভাবে যুক্ত হতে হবে, এবং সেই লিংকে আমি লিংকটাও দিয়ে দিচ্ছি। সেই লিংকটা গেলে তুমি এখানে প্রবাস মানে ঢুকতে পারবে। আর তারপরও আমার আজকেও একটা পোস্ট দিয়েছি, সেই পোস্টের সরাসরি দিয়ে দিয়েছি। আবার আরেকটা পোস্ট আমি লিংক দিয়ে দিচ্ছি, তুমি একটু কষ্ট করে আমার পোস্ট গুলোতে দেখো এবং সেখানে গিয়ে ভিডিও দেখো, তারপরে লিঙ্কে প্রবেশ করো, সহজেই ঢুকতে পারবে। ভাই হোসেন মনোয়ার মুক্তার আপনার প্রশ্নের একটা উত্তর দিছে। আর কোরিয়ার প্রস্তুতি নিয়ে আমার আর একটা সে ধারাবাহিক অনুষ্ঠান আছে, আপনি সেটা একটু কষ্ট করে দেখে নেবেন। আহ আর হচ্ছে হলো নূর আলম মিয়া ভাই, আসসালামু আলাইকুম। দুবাই হেভি ড্রাইভিং লাইসেন্স আছে এবং কাতারের লাইসেন্স আছে, ইটালি কি যাওয়া যাবে ভাই? আমাকে একটু জানাবেন কত টাকা লাগতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে ড্রাইভারের এই চাহিদাটা ক্ষেত্রে কেমন? এটা ভালো এটা একটা অনেক প্রশ্ন করছেন। অনেক বেশি। এটা ওনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে উনি তাও যদি হেভি হেভি বছরের জন্য হেভি অ্যাপ্লাই লাইসেন্স করে আছে। হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য, হুম, হ্যাঁ আছে তো হ্যাঁ, ওনার। হুম, কিন্তু ড্রাইভিং লাইসেন্স তো ওই দেশের আছে, আসার পরে এখানে আবার একটা এক্সামও দিতে হয়। এদেশের ড্রাইভিং হুম, লাইসেন্সের অনেক হুম, হুম। মানে টাফ আর কি। কঠিন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তবে হ্যাঁ, তবে উনি ওই তবে ওনার জন্য উনি যদি অ্যাপ্লাই করে দেন ওনার জন্য অনেক ভালো একটা অপরচুনিটি আর কি, অপরচুনিটি যে আছে। ভালো হ্যাঁ, কিছু ক্যারিয়ার আছে একটা হেভি ড্রাইভিং হুম, হুম। লাইসেন্সের। হ্যাঁ নুর আলম ভাই, আপনার যেহেতু দুবাইয়ের হেভি ড্রাইভিং লাইসেন্স আছে, তারপরে কাতারের আছে, আপনার জন্য অবশ্যই অবশ্যই ইটালির দরজা খোলা এবং আপনার জন্যই ইটালি অপেক্ষা করছে। এর জন্য আপনাকে ক্যারিয়ার সঠিক আছে নিয়ম এটাতে, কানুন হ্যাপি জেনে, ড্রাইভিং লাইসেন্সে হ্যাঁ, ক্যারিয়ার আছে, ভালো ক্যারিয়ার একটা আছে। ক্যারিয়ার আছে। হুম হুম। এই জন্য আপনি সঠিক যদি কোনো মাধ্যম পান তাহলে আপনি আবেদন করতে পারেন এবং আপনি ভালো একটা স্যালারি পাবেন, হ্যান্ডসাম স্যালারি পাবেন আশা করি আমরা, তাই না? তো, ভাই আপনার কোরিয়া কি ভিসায় আছেন? ভাই আমি কোরিয়াতে E9 ভিসা আছি, E9 ভিসা, যেটাকে আচ্ছা, একলা জীবন আমি ইতালিতে যাইতে চাই, আপনারা কি ভিসা দিয়ে নিয়ে যেতে পারবেন? আমরা কি কখনো আর বলেছি কত এখানে আমরা ভিসা নিয়ে আর কাজ করি? টাকা কত লাগবে? একলা জীবন আপনি যদিও আইডিটা আপনার মেন নামটা দেননি, তারপর আপনার যে আইডিটাই হোক না কেন, যেহেতু আপনি প্রশ্নটা করছেন, আমরা আপনাদেরকে সতর্কতামূলক ভাবে জানিয়ে দিতে চাই, আমরা কোনো ভিসা প্রসেসিং করি না। আমরা যখন যে দেশ নিয়ে আলোচনা করি তখন সে দেশের বেতন কাঠামো থেকে শুরু করে যাওয়া পদ্ধতি এবং এই পদ্ধতি নিয়ে আলোচনা করি, যেন আপনারা জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে তারপর যেতে পারেন। এবার হচ্ছে হলো আব্দুর রহিম, আসসালামু আলাইকুম আপু, ইতালিতে কি ধরনের কাজের অভিজ্ঞতা নিয়ে গেলে বেশি মূল্যায়িত হয় কাইন্ডলি জানাবেন। সুন্দর একটা প্রশ্ন করছে। মানে কোন স্কিলটা থাকলে ইতালিতে কাজের চাহিদাটা থাকে বা সে দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, আসলে এই বিষয়ে এক কি এক একটু সেক্টর তো আলোচনা এক এক জায়গা যেমন এক এক রকম। আমাদের নাপোলি শহর ইতালি নাপোলি শহরে হচ্ছে ওখানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওইখানে ওই হুম, হুম, চাহিদাটা অনেক বেশি। এবং হুম, মহিলারা যে কাজ করে না বললাম এটা ভুল হবে, হুম, নাপোলিতে হুম, অনেক মহিলা কাজ করে।
কিন্তু হুম, হুম, আমরা হুম, যে হুম। শহরে আছি এটাতে কাজের এটা কম, সুযোগটা আচ্ছা, আচ্ছা, কম। আচ্ছা। তো দেখা যায় যে এক শহর ভিত্তিক ডিপেন্ড করে আপনি কোন কাজটা করবেন। যেমন আমার এই শহরে হুম, যদি কেউ আসে, রেস্টুরেন্টের কাজগুলো অনেক বেশি হুম, ইজিতে হুম, হুম। করতে পারবে সে। এক কথা টোটাল ইটালিতে এভারেজে কোন কোন কাজগুলা বেশি, যে এটা কোন কোন কাজগুলা কৃষিকাজে শিখে আপনি আমাদের যে ভালো হবে? বাঙালিরা যেমন ইতালিতে কৃষিকাজে ভালো উন্নতি করছে। মানে এখানকার হ্যাঁ, পণ্য ফ্রান্স, জার্মানি বিভিন্ন দেশে যাচ্ছে। মানে আচ্ছা, আচ্ছা। ইতালির পণ্যগুলো। তো হুম, 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 কৃষিকাজে অনেক ভালো সম্ভাবনা আমাদের বাংলাদেশীদের জন্য। অনেকেই হুম, হুম, করতেছে। নিজেরা হুম, হুম, জমি নিয়ে লিজ নিয়ে অনেক কাজ করতেছে এবং ভালো কাজ করতেছে। কারণ হুম, আমার হুম, কাছে হুম। যেটা মনে হয় যে পরের কাজ করার থেকে নিজের কিছু একটা করা ভালো। তার মানে ছোটখাটো কৃষিকাজ, বিজনেস করে। রেস্টুরেন্ট, এই টাইপের কাজগুলা মোটামুটি তারপরে ফিলিং শিখেছেন। স্টেশন গুলোর কাজ আছে। আর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। দেখা যায় যে আসার পরে অনেকে যে গ্রোসারি শপ গুলো এগুলো হুম, আছে হুম, অনেকেরই। আমাদের শহরে যখন আমি আসলাম একটা ছিল, এখন মনে হয় ৬-৭ টা হয়ে গেছে। হুম, হুম, তো হুম। এরকম মোটামুটি ভাবে আর চলে। আর আর এমনি ফ্যাক্টরি টাইপের কোনো কাজ আছে নাকি, মানে বিভিন্ন এটা আমি কলকারখানা, বললাম না ইন্ডাস্ট্রি আপনাকে, টাইপের? যেমন হচ্ছে যে নাপোলিতে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, গার্মেন্টস ফ্যাক্টরি। হ্যাঁ, এটা বিভিন্ন হ্যাঁ। এলাকা থাকে না যে আমার ইন্ডাস্ট্রি গুলো ওই দিকে আছে। আচ্ছা, 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 আচ্ছা। হুম, সেই সব এলাকাতে এই ধরনের কাজ থাকে। কিন্তু আমি আসলে লাতিনা সম্পর্কে, মানে আমি যে হ্যাঁ, শহরটাতে হ্যাঁ। আছি এটা সম্পর্কে বলতে পারবো। এর বেশি আমি আচ্ছা, আচ্ছা, আসলে এভাবে জানি আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, শান্ত, আমাদের শান্ত লাভ রিয়াক্ট করছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আহ, তারপরে নূর আলম, তো আপনার প্রশ্নের একটা উত্তর দিচ্ছি, আপনি আর হাই দিয়েছেন, হয়তো আপনি ভাবছেন যে আপনারটা ইয়ে করি নাই, করছি আমরা, আপনারটাও আনসার দেওয়া হয়ে গেছে। আমি ইসলাম, কোরিয়া থেকে ইতালির ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় কি? কোরিয়া থেকে, যে কোনো, এটা আমি অ্যান্সার দিচ্ছি, কোরিয়া থেকে যে কোনো রাষ্ট্রেরই ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়। ট্যুরিস্ট ভিসা ক্ষেত্রে আমাদের কোরিয়াতে যেমন বেটার কোরিয়া ট্রাভেলস আছে, আব্দুল্লাহ ফারুক ভাইয়ের একটা ট্রাভেলস আছে, এই সমস্ত ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন। যেমন আমি কোরিয়া থেকে জাপানে 5 দিনের সফরে গেছি, খুব ইজি ভাবে ভিসা হয়ে গেছে। এরপরে মালয়েশিয়া থেকে ঘুরে আসলাম, আমার খুব ইজি ভাবে ভিসা হয়ে গেছে, আমি তাদের থেকে ট্যুরিস্ট ভিসা নিচ্ছি। আর ইউরোপের, যেহেতু ইতালিও ইউরোপের একটা দেশ, এর জন্য আপনাকে কোরিয়ার 1 কোটি ওন আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। 1 কোটি ওন মানে বাংলাদেশি প্রায় 9 লাখ টাকার মতো। তো যদি আপনি পার্সোনালি ভাবে আমার সঙ্গে আবার যোগাযোগ করেন, আমি আপনাকে এই টু জেড বলতে পারবো। যেহেতু এখন আমরা ইতালি নিয়ে আলোচনা করতেছি, এখানে আহ, মানে কোরিয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করা ঠিক হবে না। তারপরেও আমি জানি যে কোরিয়া থেকে বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে আপনি মুভ করতে পারবেন না টুরিস্ট বিষয়, যদি আপনার সবকিছু ফিল আপ করতে পারেন, তবে সমস্যা নাই। এবং শুধু কোরিয়া থেকে না, বাংলাদেশ থেকেও আপনার সেই সবকিছু থাকতে হবে। আহ E74 ভিসা পরিবর্তন করবেন কিনা জানতে চাই ভাই। আমি কোরিয়াতে আহ বেশি দিন থাকার চিন্তা নাই, যার কারণে আমি আর E74 বা অন্য কোথায় ডাইভার্ট হবে, এটা আমার চিন্তা আপাতত নাই। যদি আল্লাহ আমার রিজিকে রাখে, ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করবো, তবে আপাতত আমার কোরিয়াতে থাকার ইচ্ছা নাই বেশি দিন, ইনশাল্লাহ। যদি আল্লাহ আমাকে কবুল করে, আমার একটা অফ দ্য স্ক্রিনে একটা কাজ চলছে আর কি। হ্যাঁ, মাহফুজুর রহমান, ইতালিতে ওয়ার্ক ভিসায় গেলে নাগরিকত্ব পাওয়া যাবে কিনা, রাইট? এই বিষয়টা আমরা আলোচনা করি নাই, নাগরিকত্ব পাওয়া যাবে হ্যাঁ, কিনা এবং ইতালিতে কিভাবে আসবেন আপনার নাগরিকত্ব পাওয়া যাবে। ডকুমেন্টস, হ্যাঁ, ইতালিতে আসবেন আপনার ডকুমেন্টস হবে, রেগুলার হবেন, এখানে বৈধ থাকবেন, ভালো কাজ করবেন। ১০ বছর আপনি যদি এখানে রেসিডেন্টধারী হন, দেন ১০ বছর পরে আপনি নাগরিকত্বের জন্য এপ্লাই করতে পারবেন। আরো ২ বছর আপনাকে ওয়েট করতে হবে। ১০ আর ২ ১২ বছর পরে আপনি এখানকার পাসপোর্টধারী হবেন। এক যুগ, এক যুগ। তার আগে মানে অবশ্য মাহফুজুর রহমান ১৪ আপনি, বছর ছিল। এখন ২ বছর জি, কমে ১২ বছরে আসছে। তো ১ যুগ পরে আপনি পাবেন। হ্যাঁ। ১ যুগ পরে তার মানে মানে আপনি যেদিন আসবেন সেদিন থেকে না। এখানে বৈধভাবে রেসিডেন্ট থাকতে হবে আরকি। ১০ বছরের আচ্ছা, আচ্ছা। রেসিডেন্ট, এবং এখানে একটা কথা বলা জরুরি, রেসিডেন্ট কিন্তু কাটা যাবে না। আপনি বাসা চেঞ্জের জন্য হয়তোবা ১ বছর ১ মাস উইথড্র থাকতে পারে। কিন্তু ৪-৫ মাস আপনার রেসিডেন্ট নাই। এভাবে থাকলে কিন্তু আপনাকে আবার শুরু থেকে ১০ বছর করতে হবে। হুম। তার মানে মাহফুজুর রহমান আপনার জ্ঞাতার্থে জানায় যে ইতালিতে নাগরিকত্ব পাওয়া যাবে, তবে একটা লং প্রসেসের মধ্যে। আপনি যদি অবৈধ হয়ে যান, তখন বৈধ হওয়ার পর থেকে 10 বছর পরে আপনি আবেদন করতে পারবেন। 10 বছর পরে গিয়ে 2 বছরের মাথায় টোটাল 12 বছর লাগবে ইতালিতে নাগরিকত্ব পাওয়ার জন্য। আমরা আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। এইবার হচ্ছে হলো, আমি এটা পড়বো না, নাম পড়ে আপনি হায়, হায়, দেখেন। হায়।
কেমন আছো পপি? আহ, আহ, তো যাই হোক, আমরা এখন আপাতত প্রশ্নোত্তর পর্বগুলো শেষ করেছি। পাপিকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত আমাদের হয়ে। সাথে জয়েন আহ, হওয়ার জন্য। আমার পক্ষ থেকেও ধন্যবাদ, দর্শকদের পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। তো শ্রী দর্শক মন্ডলী, আপনারা যারা এই পর্যন্ত আমাদের কাছে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে প্রশ্ন রেখেছিলেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। উনি যথাযথ উত্তর দিয়েছেন। আমরা আশা করি আপনারা সেই উত্তরগুলো দিয়ে উপকৃত হবেন। তো এখন আমরা সামান্য কিছু, যেহেতু আমরা প্রতিদিন 1 ঘন্টা লাইভটা লং করি, কিন্তু এখন বাজে অলরেডি 1 ঘন্টা 25 মিনিটের মাঝে হয়ে গেছে। ইতালি দেশগুলোর কথা, এখানে অনেক ব্যাপার স্যাপার থাকে। একটা প্রশ্নের মাঝে অনেকগুলো প্রশ্ন থাকে, যার কারণে আমরা আসলে অনেক সময় লেগে গেছে। আবার আপনারা যারা আমাদেরকে কমেন্টস বক্সে প্রশ্নগুলো করেছিলেন, তাদের প্রশ্নগুলোর উত্তর যদি আমরা না দিয়ে যাই, এটা খারাপ দেখায়। তো সেজন্য আমরা আসলে সবার প্রশ্নগুলো উত্তর দিয়েছি এবং ধারাবাহিক আলোচনা করেছি। এখন আমরা এসে সম্মানিত অতিথির কাছে আবার আমরা আলোচনায় ফিরে যাব। সে আলোচনা কিছুক্ষণ দীর্ঘায়িত করার পরে আর আপনারা যারা কিছুক্ষণ আর আপনারা এইমাত্র যারা যুক্ত হয়েছেন অথবা যারা প্রশ্ন করতে চান, আপনারাও করতে পারবেন। তবে আমরা সেই প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এভারেজ প্রশ্ন আর উত্তর দেওয়ার চেষ্টা করব না। তো সামিয়া ইয়াসমিন, আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাই যে আমাদের বাংলাদেশিরা সব মিলিয়ে কেমন আছেন সেখানে। আর আমাকে একজন পার্সোনালি প্রশ্ন করেছিলেন যে আহ, উম, আহ, আপনি যেহেতু সহযোগিতা করেন, আমার পার্সোনাল চ্যাটে উনি প্রশ্নটা করছেন। সেটা হলো যে উনি জানতে চাচ্ছেন, উনি ইটালিতে গেছেন, যদি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনি কোনোভাবে তাকে কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন কিনা। আচ্ছা, আমাদের বাংলাদেশিরা এখানে খুবই ভালো আছেন, যেটা বলতে চাই। খারাপ জি নাই, জি, আসলে আলহামদুলিল্লাহ। সবাই অনেক ভালো আছেন। ধৈর্য ধরে যদি কেউ থাকে, আমার কাছে মনে হয় যে না, একটা সময় তারা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। তো জি নতুন যারা আসছে তাদের মধ্যে হয়তো অনেক হতাশা, অনেক কিছু কাজ করছে। তাদের জন্য এতটুকুই বলবো, সময়কে জি সময় দিন, এই সময়টা পার হতে দিন। দেন জি দেখবেন যে সবকিছুই ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। হতাশার কিছু নাই। আপনারা এখন যে সময়টা পার করছেন, 10 বছর আগে এই সময়টা কিন্তু এখন যারা পুরাতন তারা পার করে আসছে। জি জি এগুলো ওভারকাম করতেই হবে, এছাড়া কোনো ওয়ে নাই। জি। আর আর এক- আর একজন ইটালিতে গেছেন, উনি কাজ পান নাই। আপনি ওনাকে কোনো সহযোগিতা করতে পারবেন কিনা, বা কোনো কাজ আসলে পাওয়ার আমি ক্ষেত্রে। বলতে কি, আমি এখানে কিভাবে হেল্প করি, আমি যেমন কোনো ফ্যামিলি যদি আসছে বা কারো ইনফরমেশন দিয়ে আমি একটা সোশ্যালের সঙ্গে যুক্ত আছি, তো জি ওনাদের জি সাথে বিভিন্ন কাজ করে থাকি। তো সেই জি ক্ষেত্রে দেখা যায় যে আমি তাকে হয়তো বাচ্চার স্কুলে ভর্তি বা বাচ্চার কোনো ডকুমেন্টস সমস্যা, তাদেরকে কোস্তরাতে নিয়ে যাওয়া, তাদের বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করে থাকি। হ্যাঁ, আর কাজ দিয়ে জি যদি হেল্প করার কথা বলি, তখন হয়তো বা আমি কোনো সিনিয়র একজন পার্সনকে ফোন দিব যে একটা ছেলে আছে আমার রিলেটিভস, আপনি কি তাকে কাজ দিতে পারবেন কিনা, বা একটা কাজের ব্যবস্থা করে দিলে উপকৃত হতাম। যেহেতু আমরা এখানে আমাদের একটা সার্কেল আছে, আমরা একসাথে যাওয়া ঘোরাফেরা চলাফেরা সবাই একসাথে করি। তো ওইভাবে দেখা যায় যে হ্যাঁ, নিজেদের যদি কেউ থাকে তাহলে আমি না পারলেও হয়তো বা আমি অন্যজনের মাধ্যমে এটাকে একটা জি জি যাতে সে জি। অন্তত খাওয়া পড়াটা যাতে সে সুন্দর মতো চালাই যেতে পারে, এরকম একটা ব্যবস্থা করার চেষ্টা করি আমরা। থ্যাংক ইউ। তার মানে সে সহযোগিতার মনোভাব আপনার আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব উনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। তো সর্বশেষ যেটা জানতে চাই, যে যদি প্রশ্নটা করে ফেলেছিলাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বের যাওয়ার আগে আর সামান্য কিছু প্রশ্ন এসেছে। আমি সেই প্রশ্নগুলোর প্রশ্ন না, কমেন্টে অনেকেই ধন্যবাদ বা বিভিন্ন কিছু জানিয়েছে, সেগুলো আমি অ্যান্সার দিব। আপনার কাছে প্রশ্ন রাখার মতো কোনো কিছু নাই। তো যাই হোক, আজকে আমরা লাইভটা প্রায় 1 ঘন্টা 29 মিনিট চলতেছে, দীর্ঘ হয়ে গেছে। আমরা লং করতে চাচ্ছি না। তো সর্বশেষ সর্বশেষ আপনি যারা ইটালিতে প্রবেশ করবেন বা যারা ইটালিতে অবৈধভাবে যাচ্ছেন,
বা বৈধভাবে যাওয়ার পরে যারা কাজ করছেন না, এই ৩ শ্রেণীর জন্য আপনার উপদেশ কি থাকবে? আচ্ছা, যারা ইতালিতে আসবেন তাদের জন্য প্রথম যে কথাটা হচ্ছে তাদের ডকুমেন্টস তাদের যে নুলস্তা বা ভিসা প্রসেসিং চলতেছে, এই রকম অবস্থাতেই তাদের বিভিন্ন অনলাইন কোর্সে ভর্তি হতে হবে। জি তাদেরকে বিভিন্ন অনলাইন কোর্সে ভর্তি হয়ে তাদেরকে মিনিমাম ভাষাটুকু শিখে আসতে হবে, যেন তারা এখানে চলতে ফিরতে পারে, নিজের কাজের কথা, নিজের প্রয়োজনের কথা বলতে পারে, জি অ্যাটলিস্ট এরকম। জি আর যারা ইতালিতে আছেন অবৈধভাবে, আমি বলবো যে আপনারা অবৈধভাবে আসলে আসবেন না। এটা জীবন রিস্ক, জীবনের থেকে আসলে টাকার দাম বেশি না। টাকা আপনি বেঁচে থাকলে, আপনার যদি রিজিকে থাকে, আপনি কিন্তু ওইটা ইনকাম করতে পারবেনই। আপনার রিজিকটা কিন্তু অন্য কেউ নিবে না কখনো। যেটা আপনার জি তকদিরে আছে সেটা আপনার হবেই। জি বৈধভাবেই হবে। আপনি আমরা অপেক্ষা করেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। জি জি আর যারা চলে এসেছেন, এদেশে অবৈধ আছেন, জি জি তাদেরকে বলবো যে বড়দেরকে সম্মান করবেন। জি কারণ হচ্ছে ইতালিতে আসার পরেই আমাদের মেন্টালিটিটাই এরকম যে কিছু টাকা হয়েছে মানে আমরা যেন কি হয়ে গেছি। জি আপনি এটা মনে রাখবেন, সবাই কিন্তু টাকাকে প্রাধান্য দেয় না, সবার কাছে কিন্তু টাকাটা মূল বিষয় না। জি তো যারা সিনিয়র পার্সন থাকবেন, যেমন এক জায়গায় আপনাকে কাজে নিয়েছে একজন সিনিয়র ভাই, আপনি তাকে রেসপেক্ট দিয়ে কথা বলবেন। কারণ হচ্ছে জি সে কিন্তু আপনার সিনিয়র। যদি সে জি বয়সে জুনিয়রও হয়, সে কিন্তু আপনার সিনিয়র। এটা আপনার মাথায় রাখতে হবে। জি আর আমাদের এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সবাই না, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু বাংলাদেশি ভাইরা একসাথে কাজ করে, এই ৫-৭ জন ১০ জন একসাথে কাজ করে। জি তো বাংলাদেশিরাই বাংলাদেশিদের পিছনে লাগে। জি জি মালিকের কাছে বাংলাদেশি হয়ে, আমি একজন বাংলাদেশি হয়ে আমি আরেকজন বাংলাদেশির নামে কটু কথা বলছি। প্লিজ এটা করবেন না আপনারা। এটা আপনাদের দেশের সম্মান নষ্ট হবে। আর যে ভাইটা ক্ষতিগ্রস্ত, যে ভাইটাকে আপনি ছোট করছেন, যে ভাইটাকে আপনার দ্বারা অপমানিত হচ্ছে, এই সেম পজিশনে কিন্তু 10 বছর পরে আপনাকে যেতে হবে। রাইট। দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছিলেন, আমরা আশা করব আপনারা সামান্য হলেও উপকৃত হবেন। তো আপনারা আপনারা যারা এই মুহূর্তে লাইভটা সংযুক্ত আছেন এবং যারা পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা অন্যর উপকার স্বার্থে আমাদের এই শোটি অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আগামীতে আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যেমন চিন্তা করি যে আমি একজনকে হেল্প করব। আমি যদি একজনকে একটা কাজে হেল্প করি এবং আমি তাকে বলে দেই আপনি যে দুইটা হেল্প করবেন, মানে দুইজনকে দুইটা হেল্প করবেন। রাইট। আমি আজকে আপনাকে হেল্প করছি, আপনি এটা মনে রাখবেন যে আমাকে ওই ব্যক্তিটা একটা হেল্প করেছিল, এর ফলে আমি অন্য দুইজন ব্যক্তিকে দুইটা হেল্প করব। রাইট। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তাহলে আমাদের সমাজটা বদলে যাবে। জি জি। তো আমরা লাইভটা শেষ করে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমরা ভালো আছি, কিন্তু আত্মীয় স্বজন আপনজনদেরকে ছেড়ে কিভাবে ভালো থাকি। পরিবার শুধুমাত্র কিন্তু হাজবেন্ড বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু পরিবার না, পরিবারে কিন্তু আরো অনেক সদস্য আছে। তা আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দূর প্রবাসে থাকি। তো আমরা যে অনেক বেশি ভালো থাকি ব্যাপারটা এরকম না, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি আর সমাজের জন্য ভালো কিছু করে যেতে পারি। জি, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা লাইভটা শেষ করে দিব। লাইভটা শেষ করার আগে আমরা আজকের আলোচনার সারমর্ম যেটা বুঝতে পারলাম যে ইউরোপের দেশ ইতালি এবং
ইতালি একটা উন্নত দেশ, যে এই দেশে যাওয়ার জন্য আমার আপনার সকলের যা একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নের পাশাপাশি মূল যে স্বপ্ন থাকে যে আমরা বেশি টাকা ইনকাম করব। আর সেই বেশি টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে সে দেশে যাওয়ার জন্য সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। এবং সবচেয়ে আমি যেটা আমাদের সম্মানিত সামনে স্কিল থেকে আলোচনার মাধ্যমে জানতে পারলাম, সেটা হলো আপনাকে ধৈর্য ধরতে হবে। ইতালি মানে এই নয় যে মিডল ইস্টে বা অন্যান্য রাষ্ট্রের মতো আপনি ভিসাটা কিনলেন বা টাকা জমা দিলেন, 2-1 মাস পরে আপনি চলে গেলেন। বিষয়টা এমন না। বিষয়টা একটা লং প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, সে পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। সে ধৈর্য ধরার মাধ্যমে এবং সঠিক লোকের মাধ্যমে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ব্যাঠিক লোকের মাধ্যমে সে ধৈর্যটা ধরেন, আপনার সময় চলে যাবে, অর্থ অপচয় হবে, আপনার স্বপ্নটা ভঙ্গ হবে এবং আপনার বিদেশ যাত্রাটাও একেবারেই পূর্ণ হবে না। তো আমরা আমরা চাই যে একটু সময় করে হলেও আপনি আসল তথ্যটা জানুন এবং আসল এম্বাসি বা আসল লোকজনদেরকে আপনি চিনুন, জানুন, তারপর সিদ্ধান্ত নিন। যেহেতু আমরা যারা বিদেশে পাড়ি জমাই, অধিকাংশই আমাদের আসলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা অথবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা। তো আমরা চাই যে আমরা 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 আর আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছিল আপনাদেরকে আসল তথ্যগুলো জানানো। সে আসল তথ্য জানানোর জন্য আমি আমার পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করি একজন প্রবাসী বাংলাদেশিকে উপস্থিত করার জন্য, যিনি দীর্ঘদিন সেই দেশে বসবাস করেন। তো তারই ধারাবাহিকতা আজকে আমাদের সামনে এসেছেন ছিলেন, উনি আমাদের সময় দিয়েছেন। আমরা আশা করবো আমরা যতটুকু আলোচনা করতে পেরেছি এর মধ্যে থেকে আপনারা আপনাদের মূল অংশটুকু জানতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং আপনারা অন্যদেরকে জানানোর জন্য আশা করি লাইভটি শেয়ার করে দিবেন। আগামী পর্বে আমরা যে আলোচনাগুলো করব, সে আলোচনা বা কোন দেশটা নিয়ে আলোচনা করব, সেটা আমরা আমাদের পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। আমি লাইভটা শেষ করার আগ মুহূর্তে আরো কিছু কমেন্টস জমা হয়েছে, আমি আপনাদেরকে সেই কমেন্টস গুলো জানিয়ে দিচ্ছি। আহ সাত্তার মাস্টার, উনি একটা স্কুলের হেডমাস্টার। তিনি লিখেছেন যে তোমার তথ্যগুলো দেখে মনে হলো বিদেশগামীর জন্য অনেক উপকার হবে। থ্যাংক ইউ, আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনার কাছে একটি অনুরোধ থাকবে যে আপনি লাইভ শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন যে অনুষ্ঠানটি দেখে। আমরা মূলত বিদেশে আছি, আমরা এর জন্য কোনো টাকা পয়সা চাই না। আমরা চাই যে মূলত এটা দিয়ে মানুষদেরকে উপকার করার জন্য, যেহেতু এখন এলাকায় নাই, সমাজে নাই, সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হয়, আমরা এইভাবে মানুষদেরকে সহযোগিতা করতে চাই। আর হাবিব রাজবাড়ী, আপনি খুব দীর্ঘ একটা মেসেজ লিখেছেন। আমাদের সমাজের বিভিন্ন পর্যায়ের বেকার যুবকেরা ও তাদের অভিভাবকেরা হতাশায় ভোগেন। অনেকে দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে লটারির প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর বেশ কিছুদিন অপেক্ষা করে বা কোনো ধরনের প্রশিক্ষণ গ্রহণ না করে অবহেলায় সময় নষ্ট করে পরবর্তীতে সিদ্ধান্তের পরিবর্তন করে থাকে। তারপর হতাশায় পড়ে অনেকে এই অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে সামাজিকভাবে অভিভাবক সহ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাদের এই ধরনের গঠনমূলক আলোচনা সমাজের হাজারো মানুষের উপকার হবে। ধন্যবাদ ও শুভকামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটি বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব ভিত্তিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং আমরা এই উদ্দেশ্যগুলো নিয়েই সব দেশ নিয়ে আলোচনা করে থাকি এবং থাকবো ইনশাআল্লাহ। আর আধুনিক বস্ত্রবিতান, তিনি ধন্যবাদ জানিয়েছেন। এমডি ইমরান ভাই, আপনি দেশে আসবেন কবে? ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আমি দেশে এই বছরই আমি দেশ থেকে এসেছি, যার কারণে আমি সে সহজে আবার দেশে যাওয়া হচ্ছে না। ইনশাল্লাহ হবে একদিন দেখা। আব্দুর রহিম, অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার আর কি হবে, অ্যান্সার দেওয়ার জন্য শুভকামনা রইল আপনার প্রতি, এবং ভাইয়ের প্রতি অনেক শুভকামনা রইল। সামনের দিকে এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের অনুষ্ঠানের পজিটিভ নেগেটিভ দুটা দিকই ধরে তুলবেন। দেশে অর্থাৎ নেগেটিভটা ধরে তুললে আমরা সেটা আগামী পর্বে সেটা সংশোধন করে আরো ভালো অনুষ্ঠান উপহার দিতে সক্ষম হবো। আর সবসময় প্রশংসা করার দরকার নেই, আমরা চাই যে আমাদের নেগেটিভ গুলো আপনারা তুলে ধরেন যাতে আমরা সংশোধন হতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সবাইকে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।